এখন হুম, ওইটা একটা কোনো বিষয়ের উপরে বলছে। এই জিনিসটা আমি বুঝতে পারছি। বাট হইতেছে মানে সেন্টেন্স মানে যখন হইতেছে আমি প্যাসেজ পড়ি, কিছু জিনিস বুঝি প্যাসেজের, আবার কিছু জিনিস হইতেছে প্যাসেজের বুঝি না। মানে অর্থ মিনিংটাই বুঝি না যে হুম। কি বলছে। এটার ক্ষেত্রে ভাই কি করতে পারি? আমার কথা হচ্ছে যে আপনি মানে টোটাল এই সমস্যাটা কখন হয়? এই সমস্যাটা যখন আমি ফেস করতাম কখন হয়? যখন আপনি ধরেন কোয়েশ্চেনের জন্য ২ টা লাইন খুঁজে পেয়েছেন। এই ২ টা লাইন কি বলছে এটা বিস্তারিত জানতে আপনার ব্রেইন কিন্তু আপনাকে পুশ করে। তখন আপনি উপরে নিচে একটু চোখ বুলান যে হ্যাঁ, কি বলছে অ্যাকচুয়ালি। বাট এই জিনিসটা যখন করতে যাবেন কজ আমরা কিন্তু স্ক্যানিং মানে স্ট্র্যাটেজির মাধ্যমে একটা স্পেসিফিক লোকেশনে গিয়ে কিন্তু আনসার খুঁজতেছি। দ্যাট মিনস আমাদের উপর থেকে নিচ পর্যন্ত টোটাল মিনিং কিন্তু আমরা র‍্যান্ডমলি সার্চ করতেছি, তাই না? জি ভাইয়া। তো এই জন্য কি হবে যে আপনি যতটুকুর মধ্যে লোকেশনটা খুঁজে পাইছেন এর মধ্যে আনসারটা বের করতে হবে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে মানে বেশি থিঙ্ক মানে বেশি থিঙ্ক করলে আপনি নার্ভাস হয়ে যাবেন। দেখেন আমরা ওইটা এরকম দু একটা পাইলে আপনি হচ্ছে এটা মার্ক করে নিয়ে আসেন, তাহলে আমার জন্য আরো সুবিধা হবে। মানে আপনাকে যদি একদম ওইটা সলভ করে দেখাই দিই তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন ভাই আজকে হইতেছে কয়েকটা জিনিস ভুল গেছে। যেমন আমি আইএলটিএস ক্যামব্রিজের মেবি 15, 17 না 18 এই কয়েকটা হইতেছে মনে হয় সলভ করছিলাম। হুম, এই কয়েকটাতে হইতেছে এই প্রবলেম হয়েছে যে মানে আমি হইতেছে মানে লাইনটা বুঝতে পারছি যে যেমন মেড ফ্রম ছিল বা হইতেছে ইউজড ছিল। তো আমি হুম, এই জিনিসটা বুঝতে পারছি, আমি কিওয়ার্ডও ধইরা হইতেছে আগাইছি, আমি লোকেটও করতে পারছি, মানে অ্যান্সারটা এখানে আছে। কিন্তু ওই যে অর্থ না বোঝার কারণে মানে হইতেছে আমি ওই ভুল অ্যান্সার করছি। তো ওইখানে হইতেছে তারপরে যখন হইতেছে আমি মানে ওই অ্যান্সার দেখলাম তখন হইতেছে দুইটাও ছিল অ্যান্সারের ক্ষেত্রে। তো প্যাসেজও আমি দুইটা পড়ছিলামই, বাট হইতেছে মানে ওই অর্থ না বোঝার কারণে হইতেছে ভুল হয়ে গেছে। হুম। সেই ক্ষেত্রে মানে আমার কথা হচ্ছে যখন আপনি কোয়েশ্চেন পড়লেন গ্যাপ ফিলের ক্ষেত্রে যেটা হয় যে কোয়েশ্চেন পড়লেন গ্যাপ ফিলে কিন্তু আপনি স্পেসিফিক কিছু ওয়ার্ড নিয়ে আসবেন। এটা কিন্তু আপনাকে ওই যে আমি বলছিলাম যে ফার্স্ট একটু গেস করতে যে এখানে কি হবে অ্যাকচুয়ালি। ওয়ার্ড প্যাসেজে গিয়ে দেখলেন যে অনেক অ্যাডভান্স কিছু ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করছে, যে সেন্টেন্সের মিনিং আপনি যখন একবার রিডিং করছেন আপনার ব্রেইনই সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রে ধরেন এখন যদি মানে একটা সেন্টেন্সে ২-৩টাই যদি আমার আননোন ওয়ার্ড থাকে আমি কিন্তু ঘাবড়ে যাবো যে অ্যাকচুয়ালি বলছেটা কি সেন্টেন্সে। ঠিক আছে? কিন্তু আমার টার্গেট কি? এই সেন্টেন্স কি বলছে এটা তো আমার দেখার বিষয় না। গ্যাপ ফিল এর ক্ষেত্রে আমার দেখার বিষয় হচ্ছে ওইখানে কোন ওয়ার্ডটা চাচ্ছে। আমি এর আগেও কিন্তু একবার বলছিলাম যে আচ্ছা আপনি যে ২ টা ওয়ার্ডের কথা বললেন, ওই ২ টা ওয়ার্ড কি মানে আপনার আননোন ছিল বা খুবই কমপ্লেক্স ওয়ার্ড ছিল? জি ভাই, আননোন ছিল পুরাই। মানে কি ওয়ার্ড ছিল মনে আছে কি? আহ, একটা ছিল মেবি, গার্ড ছিল মেবি। মানে এটা কি কোন একটা আ হইতেছে মানে কোন একটা এনিমেলের হইতেছে আউটার লেয়ার ছিল। রাইট, রাইট, রাইট। এই যে এই জিনিসটাই আমি বলতেছি। আপনার ওই ওয়ার্ডটা ধরেন এখন অনেক জিনিস আছে। একটা রকেট নিয়ে যদি কথা বলি, রকেটের অনেক পার্টস এর অনেক নাম আছে। আমার এটা বুঝতে হবে যে আমি কি খুঁজতেছি। যদি ওইটা যদি ওর হয় যে আপনি বললেন যে আউটার লেয়ার, ধরেন একটা ব্রিডের আউটার লেয়ার। তো আমার কোয়েশ্চেনে ওইটা চাচ্ছে। তো আমি ওইটা খুঁজবো। আমার তো মানে ওইখানে তো লিটারালি মানে একেকটা একেক নামে থাকতে পারে। যে এটা আগে পরের যেই মানে প্রিপোজিশন বলেন বা আগে পরের যে এডিশনাল ওয়ার্ডস গুলো বলেন, এগুলো দেখে আমার বুঝতে হবে যে এখানে হ্যাঁ, এটা দিয়ে এটা বোঝাচ্ছে। ঠিক আছে? তো এগুলো আমরা ওই যে যখন আচ্ছা একটা ক্লাস নেক্সট ডে যেকোনো একটা দিনে আমরা ক্লাস রাখবো না, শুধু সলভিং থাকবে। ঠিক আছে? আমরা নতুন কোনো টপিকে যাব না। আমরা শুধু ধরেন আজকে মাল্টিপল চয়েস মানে করে আমরা নয় নেক্সট ক্লাসে শুধু গ্যাপ ফিল, ট্রু ফলস, মাল্টিপল মানে লিস্ট অফ হেডিং এবং মাল্টিপল চয়েস এই ৪ টাই একটা, একটা করে আমরা সবগুলাই সলভ করব। ঠিক আছে? ওকে ভাই। তখন আপনাদের মানে যত কোয়েশ্চেন আছে সব আশা আশা করি সকল ডাউট দূর হয়ে যাবে। আচ্ছা দেখেন এখন মাল্টিপল চয়েসটা যেটা সেটা তো মানে আপনি তো ক্লাস ম্যাটেরিয়াল দেখছেন, আপনি তো একটু বুঝতে পারছেন যেটা হচ্ছে আমরা যেভাবে এমসিকিউ করতাম। জি ভাই। এমসিকিউর মতো যে মাল্টিপল অপশনস থাকবে, আমাকে আই হ্যাভ টু পিক দ্য রাইট ওয়ান। সো এখানে ধরেন এইখানে আমরা এখানে যেভাবে আগাচ্ছি যে মাল্টিপল চয়েসটা আমরা কারেক্ট অ্যান্সার চুজ করার থেকে উই আর গোয়িং টু ফোকাস অন এলিমিনেটিং দ্য রং আনসার্স। যে যখন আমাদের রং আনসার গুলো ভাই আমরা স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। না ভাই। ওয়েট এ সেকেন্ড, এখন দেখা যাচ্ছে। না ভাইয়া।
জি ভাই, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি ভাই। এখন? জি ভাই। ওকে। সো লোক যে আমরা এখানে মাল্টিপল চয়েস যখন করব, মাল্টিপল চয়েসে যেহেতু এই যে কোশ্চেনের পার্টটাকে দেখেন, কোশ্চেন টাইপ, এটা হচ্ছে ধরেন আপনার কোশ্চেন থাকবে এরকম, একটা পেসেজ তো থাকবেই, কোশ্চেনের একটা কোশ্চেনের এরকম 4টা করে অপশন থাকবে, ইউ হ্যাভ টু পিক দ্য রাইট ওয়ান, কোড থেকে নেবেন, পেসেজ থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? জি। সো এখন এই 4টার মধ্যে রাইট ওয়ান পিক করার থেকে আমাদের টেন্ডেন্সি থাকবে যে আমরা মানে রং গুলাকে অ্যাগ্রেসিভলি রিমুভ করব, ঠিক আছে, দেন আমরা রাইটটাকে বের করব। সো ঘুরে ফিরে কিন্তু একই কথা হইলো যে আমার রংটা রিমুভ করা মানেই রাইটটা বের করা, রাইটটা বের করা মানে বাকিগুলো রং ডিসাইড করা, তাই না? জি ভাই। আচ্ছা, এখন আসি আহ, কোথায় মেইনলি স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় বা মানে মার্কটা হারায়, সেটা হচ্ছে যখন আপনি এলিমিনেট করা শুরু করলেন, যে আপনি দেখলেন যে হ্যাঁ দুইটা মানে 4টা অপশনের মধ্যে ইউজুয়ালি যা হয় যে দুইটা অপশন থাকবে খুবই র্যান্ডম, মানে আপনি দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে আউট অফ দ্য মানে টপিক, ঠিক আছে? সো ইউজুয়ালি এই দুইটা রিজেক্ট করার পরে বাকি যে দুইটা থাকে, যে দুইটা একটু সিমিলার মনে হয়, ওইখানেই সবাই মানে কনফিউজ হয়ে যায় যে এখন কোনটা হবে। তখন তারা কি করে যে নিজের উপর একটা গেস করে যে না এটাই ভালো লাগতেছে বা এটাই হয়তো বা হবে, শুনতে ভালো লাগতেছে, এরকম গেসিং করে। সো দিস ইজ ওয়্যার স্টুডেন্ট মেক্স দ্য মিস্টেক্স। সো আপনার কি করতে হবে যে আমরা যদি এলিমিনেট প্রপারলি করতে পারি, দ্যাট মিনস আমার দুইটা অপশন থাকবে না, আমার একটাই অপশন আসবে। সো এইখানে সিস্টেমটা কি দেখেন, আমাদের স্ট্র্যাটেজিটা কি এটা সলভ করার ক্ষেত্রে? স্ট্র্যাটেজি হচ্ছে উই আর গোনা রিড, আমরা আগে পড়বো, কি পড়বো? কোশ্চেনটা আগে পড়বো, দেন লোকেট, লোকেট করতে হবে। সো লোকেট আনসারটা কই আছে প্যাসেজের, ওইটা আমরা বের করব, দেন ভেরিফাই করব। ভেরিফাই কি, যে ওই আনসারটা যে যে লোকেশনে আছে ওইটা ওইখানে কি বলছে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, মিনিংটা নিয়ে আসবো, এনে আমরা এখানে অপশনের সাথে মিলে এলিমিনেট করব, দেন আমরা ফাইনালি সিলেক্ট করব। সো ধাপে ধাপে যদি আসি, যেটা আপনি বলছেন স্টেপ বাই স্টেপ, সো ফার্স্ট স্টেপ কি ছিল আমাদের? রিড করব কোশ্চেন। রিড করবো, হ্যাঁ আমরা কি পড়বো? কোশ্চেনটা পড়বো। কখনোই প্যাসেজ দিয়ে শুরু করবেন না, কজ মাল্টিপল চয়েসের কোশ্চেনে আপনি খুবই কম সময় হবে যে আপনি কিওয়ার্ড খুঁজে পাবেন, কজ আপনাকে যদি কোশ্চেনই বলে দেয়, কোশ্চেনটা যদি এটা থাকে যে ওই প্যাসেজটাকে কি বলছে বা ওই প্যাসেজে এই বা একটা নাম বললো যে সে কি বুঝাইতে যাচ্ছে, সো আমার জানতে হবে যে আগে কোশ্চেনের ডিমান্ডটা কি, তাই না? যে জি। কোশ্চেনে যদি বলে এটা কেন করছে, আর প্যাসেজে গিয়ে আমি পড়ে আগেই পড়ে আসলাম যে এটা কি হয়েছে, সো কি হয়েছে আর কেন হয়েছে এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সো আমার কোশ্চেনে কি বলছে সেটাকে ভালোভাবে বুঝতে হবে। সো প্রথম স্টেপ কি করতে হবে আমাদের বলেন তো? ফার্স্ট হইতেছে কোশ্চেনটা হইতেছে পড়তে হবে। তারপরে হইতেছে ওই কোশ্চেন অনুসারে হইতেছে আমার প্যাসেজে যা হইতেছে জিনিসটা লোকেট করতে হবে যে হ্যাঁ, কি বলছে। লোকেট করতে হবে। এখন লোকেটটা কিভাবে করবেন, কোন স্ট্র্যাটেজিতে আমরা লোকেশন বের করি? বাট এখানের স্ক্যানিংটা হইতেছে একটু আলাদা। আমি হইতেছে রাইট, কোশ্চেনের অর্থটা আগে বুঝবো, বুঝা তারপরে হইতেছে প্যাসেজে যা হইতেছে ওই হিসেবে হইতেছে অর্থ বুঝে তারপরে হইতেছে স্ক্যানিংটা করবো। রাইট, এই যে দেখছেন আপনি ক্লাস মেটেরিয়াল দেখাতে কত সুবিধা হচ্ছে। জি। সো এইখানে লোকেটটা একটু ডিফারেন্ট। আচ্ছা যাই হোক, আমরা কিভাবে করি, মানে মেইনলি তো স্ক্যানিং এর মাধ্যমেই করি। জি সো ভাই। স্ক্যানিং মধ্যে লোকেশন বের করব, দেন আনসারটার মিনিংটা বুঝবো যে কোথায় আনসারটা, সবগুলো পড়বো না, ঠিক আছে? লোকেশন বের করার ক্ষেত্রে আমরা যদি আনসারের লোকেশন খুঁজে পাই ওখানে স্টপ হয়ে যাব, ওই জায়গাটুকু আমরা ভালোভাবে পড়বো। কিন্তু এখন কথা হইতেছে ভাই, অর্থই যদি না বুঝি সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, এই সমস্যার সমাধান আমি আজকে একটা সলভ করতে যাবো, বুঝছি, দাঁড়ান। আচ্ছা, তো এটা বুঝলেন, দেন হচ্ছে এলিমিনেট করবেন রং আনসার গুলা, তারপর সিলেক্ট করবেন। সো এইখানে স্ক্যানিংটা যেটা আপনি যেটা তো অবশ্যই দেখছেন আগেই, সো স্ক্যানিং এ এইখানে আমরা যে স্ক্যানিংটা করব, এটা বেসিক্যালি হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড ধরে না, আমরা খুঁজবো মিনিংটা, কিন্তু মিনিং খুঁজবো কি ধরে, কিওয়ার্ড যদি পাই দ্যাটস বেটার, যে আমরা কিওয়ার্ড ধরেই করব প্লাস প্যারাফ্রেজ সহ। সো আমরা কোনো মানে প্যারাফ্রেজ সহ করবো। সো আমরা কি করব, সব স্ক্যানিং মানে তো আমরা জানি যে আমরা সবকিছু পড়বো না, তাড়াতাড়ি পড়বো না, আমরা কি করব ডিরেক্টলি জাম্প করব যে রিলেভেন্ট যে পার্টটুকু আছে আমাদের। সো এইখানে প্রবলেমটা যেটা হয়, সবাই এক্সাক্ট ওয়ার্ড খুঁজে, খুঁজে যখন ওই যে আমি বললাম যে একটা কোশ্চেনই যদি থাকে যে প্যাসেজে ও কি বলছে, সো প্যাসেজের টোটাল মিনিং কি, সো তখন এখানে তো কোনো মানে কিওয়ার্ডই নাই, সে যখন দেখে যে আল্লাহ আমার তো পুরো প্যাসেজই পড়তে হবে, তখনই ঘাবড়া যায়, ঠিক আছে? সো এই কেসে কি করতে হবে সেটাও আমি আজকে বলে দিব। আচ্ছা, কারেক্ট স্ক্যানিং সিস্টেম এটা তো দেখছেনই, যে আমরা কোশ্চেন নিব,
দেন যদি কিওয়ার্ডস থাকে উইল গেট দ্য কিওয়ার্ডস, দেন আমরা ওইটাকে প্যারাফ্রেজ করবো। আমাদের মেইন থিং হচ্ছে মাল্টিপল চয়েস আপনার প্যারাফ্রেজ করতে হবে, ঠিক আছে? দেন আমরা লোকেশন খুঁজে পাবো। আচ্ছা দেখেন, সো ফার্স্ট অফ অল আমরা কি করব, কোশ্চেনটা প্রপারলি আগে পড়বো, এটা আমাদের স্টেপ নাম্বার 1। সো ধরেন একটা কোশ্চেনে দেওয়া আছে যে হোয়াই ডু এক্সপার্টস ক্রিটিসাইজ আরবান লিভিং। তো আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল? সেকেন্ড অপশন হইতেছে আমরা কিওয়ার্ড হইতেছে কিওয়ার্ডস আইডেন্টিফাই করা, রাইট। যদি এরকম কোশ্চেনে যেমন এখানে কিওয়ার্ডস আমি পাচ্ছি, সো এখানে আমি কিওয়ার্ডস কি নিতে পারি? এক্সপার্টস একটা কিওয়ার্ড হয়, ক্রিটিসাইজ একটা কিওয়ার্ড হয়, আরবান লিভিং একটা কিওয়ার্ড হয়। সো আমরা যদি কিওয়ার্ডটা নেই, এখন যদি ধরেন আমি শুধু এক্সপার্ট ধরে, ক্রিটিসাইজ ধরে বা আরবান লিভিং ধরে, যদি সাপোজ আমি শুধু এক্সপার্ট ধরে খুঁজতেছি, এখন পুরা প্যাসেজে কোথাও এক্সপার্ট মানে ওয়ার্ডই নাই, তখন মানে ঝামেলা না, তখন তো মানে সমস্যা। সো এই এই ক্ষেত্রে যদি আমরা কিওয়ার্ড ধরে স্ক্যান করি সেক্ষেত্রে মানে ঝামেলা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্যারাফ্রেজ করে নিতে হবে। প্যারাফ্রেজটা কি আমাদের প্রেডিক্ট করে নিতে হবে, যে আমরা আগে মাথায় সেট করে নিব যে হ্যাঁ এটার এই ওয়ার্ডটা যেহেতু আছে দ্যাট মিন্স এটাও থাকতে পারে। যেমন ক্রিটিসাইজ, এটা মানে হচ্ছে সমালোচনা করা। তো ক্রিটিসাইজের জায়গায় ধরেন প্যাসেজে থাকতে পারে যে কনসার্ন থাকতে পারে বা আর্গিউ থাকতে পারে বা ওয়ার্ন থাকতে পারে, ঠিক আছে? সো আমার এইগুলো পাওয়া আর এটা পাওয়া কিন্তু মেইন মানে সেম কথা। দেন আরবানের জায়গায় দেখা গেল আমার কোশ্চেনে আরবানের কথা বলা আছে, বাট প্যাসেজে যাই দেখলাম আরবান কোনো ওয়ার্ডই নেই, আছে সিটি। আমার বুঝতে হবে যে এইটাই। লিভিং এর ক্ষেত্রে লাইফস্টাইল, এক্সপার্টস, ওই যে আমি বললাম এক্সপার্টস ধরে খুঁজলেন সারাদিন, বাট প্যাসেজে যা দেখলেন স্পেশালিস্ট লেখা, অর্থ কিন্তু সেম। দিজ আর সিনোনিমস, দিস ক্যান বি ইউজড অ্যাজ এ প্যারাফ্রেজ। সো এগুলো সবগুলোর ব্যাপারে আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে। সো এবার হচ্ছে আমাদের স্ক্যানিং পার্ট। আমরা প্যারাফ্রেজ প্রেডিক্ট করলাম, দ্যাটস গুড। আমরা এবার স্ক্যানিং এ যাবো। স্ক্যানিং কি ধরে করবো? এই যে আমরা ধরেন এক্সপার্ট ধরে যদি করি অবশ্যই করতে পারবো। দেন যদি থাকতেও পারে এক্সপার্ট, দেন আমার মাথায় এটা সিনোনিমও মানে রাখা লাগবে যে হ্যাঁ এক্সপার্টের জায়গায় অন্য কিছু থাকতে পারে, স্পেশালিস্টও থাকতে পারে। বা হচ্ছে এটা একটা আইডিয়া ম্যাচ যে হ্যাঁ হি ডাজ ইট ভেরি ওয়েল, বা এইভাবে একটু মানে বিস্তারিত বলা হইলো সেই ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে অনেক প্রো, বা এইভাবে একটু বিস্তারিত বললো, সেটাকেও আমার বুঝতে হবে যে হ্যাঁ কেন এক্সপার্টের কথা বলা আছে। সো মেইন বিষয় হচ্ছে এখানে স্ক্যানিং এর ক্ষেত্রে আপনি ওয়ার্ড সার্চ করছেন না, শুধু আপনি কি সার্চ করতেছেন? অর্থ। মিনিংটা, রাইট। সো এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আপনি যখন লোকেশনটা পাবেন, নেভার এভার রিড ফার্দার, ঠিক আছে? আপনার পড়ার দরকার নেই, আপনি ওইখানে স্টপ হয়ে যান ওই কোশ্চেনের জন্য, ওইখান থেকে আপনি আনসারটা পাবেন। মানে সমস্যাটা কোথায় হয়, অনেক স্টুডেন্ট করে কি যে স্ক্যানিং মানে করার পরে যে লোকেশনটা পাইলো তারপরেও সে মোটামুটি আরো 3-4 লাইন পড়তে থাকে। সো জি ভাই, আপনার এই সমস্যাটা হইতেছে আমি এই প্র্যাকটিস করার টাইমে এই সমস্যাটাও আমার হয়েছে যে যখন আমি মানে লোকেশন ট্র্যাক করতে পারছি, করার পরও না আমি না মানে অ্যান্সার পাইতেছি না। তো অ্যান্সার না পাওয়ার কারণে ঘাবড়ে যাইতেছে, আমি আরো নিচে হইতেছে পড়া শুরু করি। দেখেন আমি মানে এইখানে সমস্যাটা কই হয়, ধরেন আপনি লোকেশন পাইছেন, আমরা কি আমরা সবাই তো এটা জানি যে কোশ্চেনের আনসার গুলো আইএলটিএস এর মোস্ট অফ দা টাইম মানে সিকোয়েন্সিয়ালি থাকে, এটা তো জানি তাই না? জি ভাই। সো আপনি যখন ধরেন লোকেশন পাইলেন এই লাইনে ফার্স্ট লাইনে, আপনি এইখানে মানে স্ক্যানিং করে ওয়ার্ড মিলছে, তারপরে আপনি ধরেন আরো 2টা লাইন পড়লেন। সো আপনি কিভাবে শিওর হবেন যে আপনি যে 2টা লাইন পর্যন্ত পড়ে ফেলছেন, সেকেন্ড বা থার্ড লাইনে মানে আপনি প্রথম কোশ্চেনের আনসার বুঝতেছেন, সেকেন্ড বা থার্ড লাইনের মধ্যেই দেখা গেল 3টা কোশ্চেনের আনসার শেষ। তো আপনি যখন প্রথমটার জন্য 3টা লাইন পর্যন্ত পড়লেন, আপনি তো সেকেন্ডটার ইনফরমেশন যখন মাথায় নিবেন তখন তো ইউ উইল গেট কনফিউজড, ঠিক আছে? জি। কারণ ওই ইনফরমেশনটা কিন্তু সেকেন্ড কোশ্চেনের জন্য, আপনার ফার্স্ট কোশ্চেনের জন্য রেলেভেন্ট না। বাট ওই ইনফরমেশন যখন পড়বেন দেখবেন আপনি এমনিতেই কনফিউজ হয়ে যাবেন যে আল্লাহ এখন তো মনে হচ্ছে এটা হইতে পারে, ঠিক আছে? সো আপনি যখন ধরেন প্রথম ওয়ার্ডটা খুঁজে পাইলেন বা সেই যেই সেন্টেন্স আপনি বুঝলেন যে এটাই লোকেশন, আমি তো বলছিলাম যে ওই সেন্টেন্সটা মেইনলি পড়েন, এর আগের সেন্টেন্সটা দেখেন বা এরপর এবং এর পরের সেন্টেন্সটা দেখেন। আগেরটা মোটামুটি দেখতে হয় না, আগেরটা কখন দেখতে হয়, যে আপনার যদি কিওয়ার্ডটা থাকে ধরেন এমন ভাবে সেন্টেন্সটা সাজানো যে সেন্টেন্সের এন্ডিং এ কিওয়ার্ডটা দেওয়া, দ্যাট মিন্স আপনার আনসারটা ধরেন সেন্টেন্স শুরুতেই আছে, মানে একটা সেন্টেন্স 2 লাইন সমান হতে পারে, ঠিক আছে, বড় সেন্টেন্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই জন্য আমি বলি সেফ সাইডে থাকার জন্য যে আপনি আগের লাইনটাও দেখেন। বেসিক্যালি কিওয়ার্ড যেই লাইনে থাকে এই লাইন এবং এর পরের লাইনের মধ্যে আনসার থাকে, আর প্রিভিয়াস লাইনে মোটামুটি থাকে না। সো আমি বলবো যে যেখানে আপনি পাবেন স্টপ দেয়ার,
ওই জায়গাটায় একটু ঠান্ডা মাথায় দেন লাইনটা টোটালি পড়েন। আপনার মানে গ্যাপ ফিলের হোক বা যাই হোক, আপনার ওই কোশ্চেনের ডিমান্ডটা কি, অ্যাকচুয়ালি কি চাচ্ছে, কোশ্চেনটা কি, মাথায় প্যাসেজ যখন চোখের সামনে থাকবে আপনি মাথায় এটা বারবার বলবেন যে কোশ্চেনটা কি, যে বলছে এটা কেন করছে, বা এটা কি হইছে, বা এটা কিভাবে করছে। সো আপনার কোশ্চেনটা বুঝতে হবে, তখন আপনি কোশ্চেনের প্যাটার্ন বুঝলে আপনি আনসার আনসার কোন প্যাটার্নে আছে ওটাও বুঝতে পারবেন। So, এই গেল আমাদের স্ক্যানিং পার্ট। এবার আসি এলিমিনেশনে। এলিমিনেশন পার্টটা অ্যাকচুয়ালি কি, ধরেন ওই যে আপনি প্যাসেজ থেকে, আমরা এই পর্যন্ত কোন স্টেপে আছি, যে আমরা কোশ্চেন পড়লাম, প্যাসেজে গেলাম, প্যারাফ্রেজ এবং কিওয়ার্ডস বোথ নিয়ে ওইখান থেকে আমরা লোকেশন বের করলাম, লোকেশন বের করে ওই সেন্টেন্সের আনসার বুঝলাম, মানে মিনিংটা বুঝলাম, তাই না? জি ভাইয়া। এখন আপনি যে মিনিংটা বুঝছেন, আমরা কিন্তু এখনো পর্যন্ত কি একবারও বলছি যে আমরা অপশন গুলো দেখছি? না। বলি নাই। সো এখন আসবো আমরা অপশন দেখবো, মানে আমরা যখন প্যাসেজ থেকে অলরেডি আমরা নিজেদের একটা আনসার নিয়ে আসছি, আইসা এখন চারটা অপশনের মধ্যে প্রত্যেকটা অপশনের সামনে ধরেন এটাও রাখবো, আমার যে আনসারটা, এই আনসারটা আমি সামনে রাখলাম, রেখে আমি দেন জাজ করব যে এটা কি প্রপারলি এই অপশনের সাথে মানে মিনিং বা ওভারঅল সবকিছু মিলতেছে কিনা। যদি মিনিং মিলে দেন আমরা রাখবো, এটাকে কিপ করব। যদি না মিলে, ধরেন পার্শিয়ালি এমন হইতে পারে, পার্শিয়াল মিললো, অর্ধেক কথা মিললো, বাকি অর্ধেক মিললো না, ঠিক আছে, সেক্ষেত্রেও বাদ। যদি এমন থাকে যে হ্যাঁ কথা মিলছে কিন্তু সে আবার অনেক বাড়তি কথা বলছে যেটা প্যাসেজে নাই, সেটাও বাদ। আর যদি অপোজিট হয় তাহলে তো অবশ্যই বাদ। ঠিক আছে, এটা কেন কেন বাদ হবে সেটা তো এলিমিনেশন পার্টটা তো বুঝতে পারছেন, আমরা মিনিংটা নিয়ে এসে আমরা আমাদের মতো করে চারটা অপশনের এগেইনস্টে জাজ করব। জি ভাই। ওকে। সো এখানে আমি প্রত্যেকটা সেকশনের জন্যই বলি যে যেই মেইনলি মানে বিহেভিয়ারাল যে একটা মানে চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে আমরা তো মানে ইচ্ছা করে তো কেউ করে না, ধরেন প্যানিকে যখন সলভ করতে বসে টাইমের চাপে হোক বা বিভিন্ন চাপে, তখন ওই যে বললাম যে দুইটা অপশনে যখন এসে আটকায় বা দুইটা যখন এমন হয় যে 50-50 মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা না ব্রেইনের কথাটা শুনি, যে আমরা গেস করে ফেলি যে হ্যাঁ দিস লুকস কারেক্ট অর দিস সাউন্ডস গুড। সো এইভাবে আমরা জাজ করি। সো আমাদের কথা হচ্ছে যখনই আমাদের গেসিং করতে হচ্ছে, দ্যাট মিনস আমার ওই সেকশনে আমার স্ট্র্যাটেজি ঠিক মতো আমি অ্যাপ্লাই করতে পারি নাই। জি ভাই, এই সমস্যাটা প্র্যাকটিসের টাইমে হয়, মানে মাথা গরম হয়ে যায় যে হুম, টাইমও চলে যেতেছে, পারতেছি না, পরে দা গেস করে হইতেছে অ্যান্সারটা বসে। এটা নিয়ে কোনো মানে পেন খাওয়ার কিছু নাই। এটাই তো আমি বললাম যে আপনি স্ট্র্যাটেজিটা দেখেন। আপনি যখন এখন প্র্যাকটিস করতেছেন, আপনি কিন্তু ঘড়ির, আমি কিন্তু একবার ওই 4টা বা 5টা ক্লাসের মধ্যে একবারও কিন্তু কাউকে বলি নাই যে আপনি একদম টাইম ধরে ধরে পড়বেন বা টাইম ধরে ধরে প্র্যাকটিস করবেন। বিকজ ইটস নট ইউর টাইম টু প্র্যাকটিস বাই সিইং ইউর ওয়াচ, অর মানে আপনি একটা টাইম বেঁধে তারপর প্র্যাকটিস করবেন, এটা এখন আপনার সময় হয় নাই, আপনি এখন করবেন। আমি কিন্তু সবাইকে বলি যে যদি একটা গ্যাপ ফিলে ক্লাস নেওয়ার পরে বলছিলাম, যদি গ্যাপ ফিল করতে একদিনও সময় লাগে, টেক ইউর টাইম, বাট এমন ভাবে করবেন যেন আপনার স্ট্র্যাটেজিক্যাল কোনো ভুল নেক্সট টাইম বা মিসিং যেন না হয়। ঠিক আর আছে। ভাইয়া, মানে ক্যামব্রিজ করার টাইমে যখন মানে ভুলগুলা হয়, হুম, এই ভুলগুলা হইতেছে, মানে আমি তো হইতেছে পরে দিয়ে হইতেছে ভুলগুলা দেখি যে কেন ভুল হয়েছে, প্যাসেজে দেখি। তো রাইট। ওই জিনিসগুলা কি নোট করে রাখবো? হ্যাঁ অবশ্যই নোট করবেন। এখন এই নোটটা কিন্তু এক একজনের এক এক রকম হবে। ঠিক আছে, এইসব নোট, যেমন এটা কিন্তু আমি আপনাকে নোট দিচ্ছি না যে আমার এটা ক্লাসমেট। কিভাবে করবো একটু বলে দিলে ভালো। ধরেন আমি যখন করতাম, ধরেন একটা কোশ্চেন আমি গ্যাপ ফিলের ক্ষেত্রেই, যে এই ওয়ার্ডটা হয়েছে, আমি এই ওয়ার্ডটা খুঁজে পাই নাই, আমি আবার প্যাসেজে যখন যাইতাম আমি যখন মিলাইতাম যে হ্যাঁ এই ওয়ার্ডটা মিস করছে, দ্যাট মিনস আমি কি মিস করলাম, আচ্ছা এই লাইনটা কি বলছে, এটা বলছে, তাহলে এটা কি, মানে এই ওয়ার্ডটা কেন আমি মিস করবো। সো এইভাবে আপনি জাজ করবেন যে আমি কেন মিস করলাম, এই ওয়ার্ডটা মানে কি বুঝাইছে, দ্যাট মিনস কোশ্চেনের আনসারটা কি হইলো, তাইলে এটা বসানোর পরে কি হইলো। সো ওটা জাজ করবেন আপনি, তারপরে মাথায় রাখবেন কি যে হ্যাঁ তাহলে গ্যাপ ফিলের এই স্ট্র্যাটেজি আমার ফলো করতে হবে, যে আমি ইজি জিনিস, ইজি ওয়ার্ড আমি চোখে দিয়ে পড়ে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। এটা কি ভাই খাতায় নোট করে রাখবো? মানে এটা আপনি খাতায় করতে পারেন, একটা পেজের এক কোনায়ও করতে পারেন, ইটস টোটালি। এটা কি কাইন্ড অফ ভাই, ধরেন যে আমি ক্যামব্রিজ 15 করছি, ক্যামব্রিজ 15 রিডিং হইতেছে আমার এটা এটা ভুল গেছে, না তা না আমি না, কি এখানে ক্যামব্রিজ এইখানে তো 15 এইখানে তো এটা এটা কিন্তু আপনার সিলেবাস না, ঠিক আছে, এটা হচ্ছে মানে আপনিও চাইলে বা আমি চাইলে এখন প্রত্যেক মিনিটে মিনিটে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন প্যাটার্ন আমি মানে মনে করেন যে জেনারেট করতে পারবো। সো আপনি কিন্তু ক্যামব্রিজের কততে কত নাম্বারের কোন টেস্টে আমার এই ভুল হয়েছে ওটা নোট ডাউন করার কিছু নাই। এটা আপনার টোটাল প্র্যাকটিস। আপনি দেখবেন যে এই টাইপের কোশ্চেনে এইরকম আনসার ক্ষেত্রে আমি এটা মিস করছি, দ্যাট মিনস আমি স্ট্রাকচারটা বুঝি নাই বা আমি এই ওয়ার্ডটা মানে সিরিয়াসলি দেখি নাই বা মানে ফোকাস করি নাই।
আপনি টাইপ গুলা মাথায় রাখবেন। আপনি ওই টেস্ট ধরে তো লাভ নাই, কারণ এটা তো আপনার আপনার মানে বোর্ড বই না যে এখান থেকে আপনার কোশ্চেন আসবে। জি, জি ভাই। আচ্ছা, সো মানে আমরা কোন পর্যন্ত ছিলাম, যে আমরা এলিমিনেশন পার্টে আসছি। এইখানে প্যাসেজ থেকে আমাদের একটা মানে আনসার আমরা নিয়ে আসছি, এখন আমরা অপশনের সাথে টেস্ট করব, তাই তো? জি ভাই। সো এলিমিনেশন সিস্টেমটা দেখেন, স্টেপ বাই স্টেপ বলা আছে এখানে। টেস্ট করব যেটা, তো আমরা কি করব, প্রত্যেকটা অপশনকেই জাজ করব। ধরেন আমি যদি প্রথম অপশন জাজ করতে যাই, দেখি যে হ্যাঁ ফার্স্ট অপশনটাই আনসার, টোটালি মিলতেছে, দ্যাটস টোটালি ফাইন। বাট আমি বলবো পরের তিনটাও আপনি লিস্ট একবার করে হলেও জাজ করে যান, বিকজ ইউ নেভার নো কোথায় কোন ট্রিক্স আছে, ঠিক আছে? জি। সো 2 নম্বর, রিজেক্ট অ্যাগ্রেসিভলি। অ্যাগ্রেসিভলি কেন আমি বললাম, কারণ আপনি এখানে কিন্তু চুজ করতেছেন না। আমাদের টার্গেট কি, আমরা আমাদের আনসারে নিয়ে রং আনসারের সাথে বা প্রত্যেকটা অপশন থেকে কিন্তু অ্যাটাক করতেছি আমার অপশন মানে আমার আনসার দিয়ে, যে হ্যাঁ আমারটার সাথে ওটা ঠিকই কিনা, দুইটার মিনিং সেম কিনা, তাই না? জি ভাই। সো এখানে যেটা হবে না ডিরেক্টলি বাদ, ওটা নিয়ে আর কোনো মানে, যখন যেটা ক্যান্সেল করবেন ওটা লিটারলি মনে করবেন যেটা মানে অপশন থেকে উঠে গেছে, আপনি এভাবে এলিমিনেট করবেন। সো যখন স্টেপ নাম্বার 3, রিডিউস টু 2 অপশন, ধরেন দুইটা আপনি অ্যাগ্রেসিভলি রিমুভ করলেন, এখন থার্ড স্টেপে এসে আপনি দুইটা বাকি দুইটা আছে, ওই এইখানে যেমন 50-50 হয়, সেক্ষেত্রে কি ফুল মিনিংটা দেখবেন, এটা আমি অবশ্যই দেখাই দিব। আচ্ছা দেখেন, কি কি রুলস হইলে, কি কি কেসেস, কোন কোন কেসে আপনি এলিমিনেট করবেন। যদি আপনি কোশ্চেনে যা বলছে, মানে প্যাসেজে যা বলছে সেটা কোশ্চেনে বলে নাই, দ্যাট মিনস নো এভিডেন্স দেয়ার, সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এলিমিনেট করব। এলিমিনেট করবেন। হ্যাঁ, এখানে কি কাইন্ড অফ যে আমরা যে করছিলাম, ট্রু ফলস করছিলাম, নট গিভেন এর মতো কি থাকতে পারে? রাইট, নট গিভেন এবং মানে রুল 1 এর কেসটা সেম। নট গিভেন মানে হচ্ছে যে আপনার কোনো মানে কথাই বলে নাই ওটা নিয়ে, দ্যাট মিনস কোনো প্রুভই নাই, তাই না? জি ভাই। সো এইখানেও সেম, যদি এরকম না থাকে বাদ। নাম্বার 2, যদি পার্শিয়াল ম্যাচ থাকে, পার্শিয়াল ম্যাচ বলতে কি, ধরেন কোশ্চেনে বললো আহ, ধরেন যে কোনো জিনিস একটা মাইনিং নিয়ে একটা প্যাসেজ লিখলো, যে মাইনিং এ আপনার খোদাই করা হয়, কি দিয়ে খোদাই করা, ধরেন মানে শাবল দিয়ে বললো, যে শাবল দিয়ে বা একটা কোদাল দিয়ে খোদাই করতেছে। সো আপনার এখানে বলা হইলো, কোশ্চেনে বলা হইলো ধরেন যে হ্যাঁ কোদাল দিয়ে খোদাই করা হয়েছে, সাপোজ কোশ্চেনে বলা হইলো। এখন প্যাসেজে যা দেখলেন যে হ্যাঁ মাইনিং এ খোদাই করছে, বাট কি দিয়ে করছে এটা কিন্তু নাই, কোদালের কথা বলা নাই। দ্যাট মিনস আপনার কোদালের যে পার্টটুকু এটা এক্সট্রা কোশ্চেনে দেওয়া আছে, জি ভাই। বাট কিন্তু আপনার কিন্তু মানে তথ্য কিন্তু মিলছে, হ্যাঁ সে খোদাই করছে। সো দ্যাট মিনস এইখানে পার্শিয়াল ইনফরমেশন ম্যাচ হচ্ছে, তাই না? জি ভাই। সো এরকম কেসেও আমরা কি করব? ভাই এমনও কি হইতে পারে যে ধরেন কোশ্চেনে দেওয়া আছে যে সে ভাত খায়, হুম, কিন্তু প্যাসেজে যায় দেওয়া আছে যে সে ভাত খাওয়ার পরে পানি খায়, তাহলে কি সেটাও কি এলিমিনেট করে দিব? এই যে এখানে দেখেন, পার্শিয়াল ম্যাচের রুল নাম্বার 3 তে কি বলা আছে, এক্সট্রা। এক্সট্রা ইনফরমেশন যদি থাকে যেটা প্যাসেজে নাই, ঠিক আছে, কোশ্চেনে দেওয়া আছে, জি ভাই। বা কোশ্চেন বলতে তো অপশনে দেওয়া আছে, অপশনে দেওয়া আছে কিন্তু প্যাসেজে নাই, দ্যাট মিনস ওইটা এডিশনাল একটা ইনফরমেশন দেওয়া আছে, বাট ভাত খাওয়াটা মিলছে। তো সেই ক্ষেত্রে এটা কি ঘুরে ফিরে কিন্তু একই কথা হয়, যে পার্শিয়াল ম্যাচ হয়েছে, বাকিটুকু এডিশনাল ইনফরমেশন, তাই না? জি ভাই। তো এইসব ক্ষেত্রে আমরা কি করবো, এলিমিনেট করে দিব। আর যদি এক্সট্রিম ওয়ার্ডস থাকে, এটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে ইজি মার্ক আর কি। ইজি মার্কস কিভাবে, যে আপনি যখনই কোনো অপশনে অলওয়েজ, নেভার, কমপ্লিটলি, সো এরকম যখন এক্সট্রিম ওয়ার্ড থাকে, মানে একটা জিনিসকে গুরুত্ব দিয়ে একদম মানে একপাক্ষিক করে বলছে, সো এরকম ক্ষেত্রে সবসময় ম্যাক্সিমামই মানে এলিমিনেট করবেন। কেন করবেন, কারণ আইএলস এর একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আইএলস এর প্রত্যেকটা প্যাসেজ থাকে ব্যালেন্সড। ওইখানে কাউকে একপাক্ষিকভাবে আয়দার প্রশংসাও করে না, অথবা এটা নিয়ে তাকে দোষারোপ করে না। আইএলস এর প্রত্যেকটা লাইনে দেখবেন যে যে সে ব্রিলিয়ান্ট বাট তার একটা বাজে স্বভাব আছে, এই এই করে বাট তার একটাই আছে, মানে প্রোজ এন্ড কনস দুইটা নিয়ে কিন্তু কথা বলে। সো এক্সট্রিম যে ওয়ার্ড আছে, যদি সেন্টেন্সে অলওয়েজ, নেভার, কমপ্লিটলি এরকম যদি খুবই জোর দিয়ে কোনো কথা থাকে, সেটা মানে ম্যাক্সিমাম টাইম না হয়, মানে এলিমিনেট করবেন, ঠিক আছে? এবার আসি রুল নাম্বার 5, যদি অপোজিট মিনিং থাকে, এটা তো কোনো কথাই নাই, যদি নাই মিলে বা উল্টা থাকে, মানে কথা থাকবে কিন্তু উল্টা আছে, ঠিক আছে? আপনি বললেন ভাত খাই, প্যাসেজে যা দেখলেন সে বিরিয়ানি খায়, ঠিক জি। আছে?
সো এইসব ক্ষেত্রে আমরা কি করব? এলিমিনেট করব। এলিমিনেট করব। সো দিস আর দ্য 5 রুলস। যদি এই রুলস এর মানে মধ্যে কোনোটা পড়ে দেন আমরা কি করব? এলিমিনেট করব। সো এলিমিনেট করার পরে আমরা যেটা থাকবে ওটা আমরা আনসার করব। আচ্ছা, এইখানে দেখেন যদি একটা প্যাসেজ আছে এখানে, এইখানে আমরা আগে কি করব? স্টেপ বাই স্টেপ বলেন মিনাজ ভাই। প্রথমে কি করবেন? ফার্স্ট হইতেছে কোশ্চেনটা পড়ব, কোশ্চেন পড়বেন, পড়েন। যে হোয়াই ইজ টেকনোলজি ক্রিটিসাইজড। ওকে। সো এইখান থেকে আপনি কিওয়ার্ড কি নিতে পারেন? টেকনোলজি আর ক্রিটিসাইজ নিতে পারব। ক্রিটিসাইজ। এখন শুধু কিওয়ার্ড নিলে তো হবে না, প্যারাফ্রেজও নিতে হবে। দ্যাট মিন্স আপনার মিনিংটা কি দাঁড়াইলো যে কেন? টেকনোলজি সমালোচনা কেন হচ্ছে, তাই না? জি দ্যাট মিন্স এইখানে একটা টোনের একটা বিষয় আছে। আপনি যদি টোনটাও ক্যাচ করতে পারেন না, আপনার ওই মিনিং না বোঝার যে একটা ইয়ে আছে, সমস্যা আছে, ওইটাও অর্ধেক মানে অনেকাংশে সলভ হয়ে যাবে। কেমন ধরেন ওয়াইজ টেকনোলজি ক্রিটিসাইজ, দ্যাট মিন্স এটা একটা নেগেটিভ ব্যাপার, তাই না? জি। সো নেগেটিভ কথা। সো এখন তারপরে কোথায় যাবেন? নেক্সট তারপরে প্যাসেজে যাব। প্যাসেজে যান। এখানে টেকনোলজি পাইছি, হুম, বাট এখানে বলছে যে টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড কমিউনিকেশন। হুম, তো বাট সাম এক্সপার্টস বিলিভ দ্যাট ইট রিডিউসেস ফেস টু ফেস ইন্টারেকশন। হুম, তো এখানে হইতেছে আমার এখানে ক্রিটিসাইজ নেগেটিভ ওয়ার্ড ছিল, তো এখানে নেগেটিভ ওয়ার্ড হয়েছে রিডিউস সেস, হ্যাঁ, যে ভিডিও। সো দিয়েছে, but কেন ওইখানে ক্রিটিসাইজ হয় এটা বাট আমি প্যারাফ্রেজের কারণে ওইটা নিই নাই। বুঝি নাই। মানে ওই যে টেকনোলজি আমরা হইতেছে কিওয়ার্ড ধরছিলাম, কিন্তু হুম, এখানে টেকনোলজি হ্যাজ ইমপ্রুভ কমিউনিকেশন আছে। তো হুম। এখানে তো কোশ্চেনে মানে ইমপ্রুভ বা কমিউনিকেশন মানে কোনো পজিটিভ না, ওয়ার্ডের আমরা কিছু বলে কোশ্চেন নাই। এই জন্যই বলছিলাম যে কোশ্চেনে কি চাচ্ছে আমাদের, আগে ওইটা কিন্তু ভালোভাবে দেখি। কোশ্চেনে বলছে কেন ক্রিটিসাইজড হয়। জি ভাই। এখানে কিন্তু একটাই সেন্টেন্স, এই যে দেখেন কমিউনিকেশনের পরে কমা দেওয়া। সো আপনার এই যে ইমপ্রুভ হয় এটা তো আপনার সাথে কোনো সম্পর্ক নাই, আছে কি না কোশ্চেনের ভাই, সাথে? না ভাই। প্রশ্নের সাথে কোনো সম্পর্ক নেই। প্রশ্ন বলেই নাই যে সে কি ইমপ্রুভ করতেছে না ডিক্রিজ হচ্ছে, এটা আমার জানার দরকারই নেই। দরকার কি কেন ক্রিটিসাইজ হচ্ছে। সো তারপরে সাম এক্সপার্টস বিলিভ ইট রিডিউসেস, মানে যেহেতু তারা ওই যে নেগেটিভ, এই যে রিডিউসেস নেগেটিভ, তার মানে কি তারা একটা মানে এটা নিয়ে সমালোচনা করলো যে জি কমিউনিকেশন ইমপ্রুভ করে, ঠিক আছে, বাট তার সমালোচনা করে কি বললো? ফেস টু ফেস ইন্টারাকশন কমে যায়। জি ভাই। সো এটা হচ্ছে আমাদের প্যাসেজ থেকে আমরা ধারণা নিলাম যে রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন, তার মানে কেন ক্রিটিসাইজ হয়। প্যাসেজ অনুযায়ী আমরা নিজেদের একটা ধারণা পেলাম যে ফেস টু ফেস ইন্টারাকশন কমায় দেয় এই জন্য, নাকি? জি ভাই। ওকে, এবার আমাদের তারপরে স্টেপ কি ছিল? এলিমিনেট করা। দ্যাট তারপর মিন্স আমরা প্রত্যেকটা অপশনের সাথে টেস্ট করবো। সো আমাদের প্যাসেজের ভাইব হচ্ছে যে ফেস টু ফেস ইন্টারাকশন কম রিডিউস করার জন্য এটা ক্রিটিসাইজ হচ্ছে। সো এটা প্রথম অপশনে যদি যাই, ইট ইমপ্রুভস কমিউনিকেশন, আমরা যে প্যাসেজ থেকে যে ধারণা নিয়ে আসছি এটা কি মিলে? না ভাইয়া, এটা মিলে না। নিয়ে বাট দেখেন, বাট এই ইনফরমেশনটা কিন্তু প্যাসেজের সাথে টোটালি রিলেভেন্ট। জি। কিন্তু এটা কেন হবে না? কারণ এটা আমার কোশ্চেনের আনসার কারণ ছিল। কোশ্চেনই ছিল নেগেটিভ, বাট রাইট, কোশ্চেন মানে কোশ্চেনের আনসারই এটা না, কোশ্চেন আমার প্রশ্নের উত্তর এটা না। সো এটা প্যাসেজে থাকলেও এটা কি বাদ। বাদ। সো এটা বাদ গেল। এবার 2 নম্বরটায় যাই, ইট রিডিউসেস হিউম্যান ইন্টারাকশন। ফেস টু ফেস ইন্টারাকশন আর হিউম্যান ইন্টারাকশন কি হিউম্যানিটি সায়েন্স সেম। একই জিনিস? জি ভাই, সিনোনিয়াম ইউজ করছে। ওকে, সো তাহলে আমরা এই জিনিসটা রাখবো। এখনো আমরা কিন্তু ফাইনাল করি নাই, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এটা কিপ করবো এই অপশনটাকে। জি ভাই। তারপরেরটা 3 নম্বরে যদি আছে, ইট ইজ এক্সপেন্সিভ, এরকম কোন এটা কথা কি আছে? প্যাসেজে দেওয়াই নেই। দেওয়াই নেই, রাইট। তারপর আছে ডি, ইট রিপ্লেসেস এডুকেশন, এটাও প্যাসেজে দেওয়া নাই। দেওয়া নাই। সো এই দুটো হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন। সো এই দুটো দেওয়া নাই, আর এ হচ্ছে দেওয়া আছে বাট রিলেভেন্ট না। জি। দ্যাট মিন্স আমাদের আনসারটা বি। জি। এবার কি বুঝতে পারছি? জি ভাই। দেখেন এই যে এলিমিনেশন, যদি এলিমিনেশন স্টেপ গুলো যদি দেখেন, এ কেন বাদ পড়ছে, এটা সত্য, হ্যাঁ ঘটনা সত্য, বাট এটা একটা ক্রিটিসিজম না, এটা একটা প্রশংসা। জি। সো এটা এলিমিনেট করতেছি। বি, হ্যাঁ ক্রিটিসিজম ম্যাচ করছে, এটা আমরা করলাম। সি, কোনো এভিডেন্সই নাই, আর ডি এর কথা কোনোভাবে মেনশন করা নাই। বুঝতে না। পারছি? জি ভাই। ভাইয়া, এক্সামে কয়টা অপশন থাকতে পারে? চারটাই থাকে। মানে সবগুলোর ক্ষেত্রে কি চারটাই অপশন থাকবে? হ্যাঁ, হ্যাঁ, চারটাই থাকবে সবগুলোর ক্ষেত্রে। ইভেন কিছু কোশ্চেন এরকম থাকে, একটা টাইপ আছে ওটা আমি নেক্সট অন্যদিন পড়াবো, ওই সামারি কমপ্লিশনের সময় ওইটা একসাথে পড়াই দেবো। সো ওইটা একটা টাইপ আছে যে আপনার ধরেন ম্যাচিং হেডিংস, প্যাসেজ 2 তে ধরেন ম্যাচিং হেডিংস থাকলো, থাকার পরে একটা কোশ্চেন দিল যে 29, 30, দুইটা একসাথে একটা কোশ্চেনে। বুঝেন যে একটা কোশ্চেন চারটা অপশন, আপনাকে এই চারটা অপশনের মধ্যে
29 এবং 30 নাম্বার দুইটা কোশ্চেনই আছে, দ্যাট মিনস দুইটা অপশন আপনি চুজ করবেন কোন দুইটা কারেক্ট। সো এই টাইপটা আমি নেক্সটে করাবো, ঠিক আছে? বুঝি নাই ভাই। বললাম যে এইখানে দেখেন, এইখানে কি বলছে, কোশ্চেন একটা দিছে না, জি ভাই। চারটা অপশন আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন, তাহলে এই কোশ্চেনটা কি একটা কোশ্চেন। জি ভাই। ধরেন এই কোশ্চেনের নাম্বার যদি আমরা দেই, ধরেন 15 দিলাম, কোশ্চেনের নাম্বার 40টা কোশ্চেন থাকে তো, জি ভাই। এর মধ্যে ধরেন এটা 15 নাম্বার। এখন আরেকটা কোশ্চেন থাকলো, ধরেন হোয়াই ইজ টেকনোলজি ক্রিটিসাইজড এন্ড হোয়াই ইট হ্যাজ ডেভেলপড বা এরকম কিছু একটা দিল, দিয়ে কোশ্চেন 15 জায়গায় লিখলো 15 কমা দিয়ে 16, মানে দুইটা কোশ্চেন একসাথে কম্বাইন করে আপনাকে একটা কোশ্চেন বানাই দিছে। দ্যাট মিনস চারটা অপশনের মধ্যে 15-র আনসার একটা, 16-র আনসার একটা। এই ক্ষেত্রেও চারটা অপশনই থাকে, আপনাকে দুইটা সিলেক্ট করতে হবে। যদি এই ক্ষেত্রে হয় এরকম, ধরেন 15 আনসার পাইলেন ইট রিডিউসেস মানে বি নাম্বারটা, আর ধরেন 16 আনসার হচ্ছে ডি নাম্বারটা, আর জি। আপনি আনসার করছেন ভুলে এ এবং সি, সেক্ষেত্রে আপনি হ্যাঁ একটা আপনার ম্যাচ করতে পারছেন, সেক্ষেত্রে আপনি 1 নাম্বার পাবেন, আপনার 16 নাম্বারটা কাটা যাবে। জি ভাই। বুঝতে পারছি? জি ভাই। সো ওই টাইপটা আমি একটু ব্রিফলি পরে একদিন সময় করে নিব, ঠিক আছে? জি ভাই। সো এখন আহ, আচ্ছা, এবার আসি যে কিছু, ওই যে আমরা যে এই অপশনটা দেখলাম যে ইমপ্রুভস কমিউনিকেশন, সেটা প্যাসেজের তুলনায় প্যাসেজের প্রেক্ষাপটে কি ট্রু, সত্যি। জি ভাই। ট্রু তো নাকি? জি ভাই। সো এইরকম একটা ট্র্যাপ আপনার ম্যাক্সিমাম টাইপই থাকে, যে আপনার প্যাসেজের অ্যাকর্ডিং টু প্যাসেজ দ্য ইনফরমেশন ইজ ট্রু, বাট এটা আমার কোশ্চেনের আনসার না। সো এই ক্ষেত্রে অনেক সময় হয় কি যে আমরা ওই যে যেই সমস্যাটা হয়, ধরেন আমরা তাড়াহুড়ায় কোশ্চেনটা পড়ে আসি, আইসা প্যাসেজে খুঁজতে থাকি, খুঁজতে থাইকা আমরা কি করি, পরবর্তীতে কোশ্চেনটাই ভুলে যাই কোশ্চেন অ্যাকচুয়ালি কি চাইছে, অপশনের এটা। সাথে ম্যাচিং দেখি, প্যাসেজের নগদ ওটা আনসার করে বসে থাকি, ঠিক আছে? জি ভাই। তো এই ভুলগুলো করা যাবে না। সো এই জন্য আমি বলি কোশ্চেনটা সবার আগে পড়বেন, যে অ্যাকচুয়ালি বুঝবেন যে কোশ্চেনে কি চাইছে, কি চাইছে নাকি কেনর উত্তর চাইছে নাকি কিসের উত্তর চাইছে, মানে ওই সবগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? জি ভাই। ওকে, এবার যদি কম্বাইন করি, তাহলে কোশ্চেন পড়বো, স্ক্যানিং করব, প্যারাফ্রেজ এবং কিওয়ার্ডস, মূলত মিনিংটা নিয়ে। যদি আপনি মিনিং বুঝেন যে কোশ্চেনে কি বলছে বাংলা, হ্যাঁ এটা ডিমান্ড কি, আর প্যাসেজে আমি যে কি পাইলাম এই ক্ষেত্রে কি বলছে, সেক্ষেত্রে আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা, স্ক্যান করলেন, লোকেট করলেন, মিনিংটা বুঝলেন, নিয়ে আসলেন এখানে, আইনা টেস্ট করলেন, এলিমিনেট করলেন, তারপরে সিলেক্ট করলেন, এই হচ্ছে আমার ফাইনাল স্টেপ নাকি? জি ভাই। সো এখানে দেখেন, স্ক্যানিংটা সবসময় মনে রাখবেন, স্ক্যানিং আমরা করি আনসারের এরিয়া খোঁজার জন্য। সো এই জন্য আমি বলি স্ক্যানিং করে যখন আপনি লোকেশন পাইছেন, এরপর আর মানে পড়ার দরকার নেই। কেন নাই? কারণ স্ক্যানিং স্ট্র্যাটেজিটাই হচ্ছে লোকেশনের জন্য। এটা তো আমি ফুল পড়তেছি না, পড়তেছি কি না ভাই। স্ক্যানিং আমরা কি করি, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড বা একটা মিনিং দুইটা মিনিং ধরে ধরে কিন্তু খুঁজি, আমরা কিন্তু টোটাল লাইন পড়ি না। সো এটা স্ক্যানিং করে আপনি টোটাল আনসার খুঁজে পাবেন না। সো স্ক্যানিং করে আপনি লোকেশনটা পাবেন, লোকেশন নিলেন, দেন ওইখান থেকে আপনি মিনিং বুঝলেন, দেন এসে এলিমিনেশন করে আপনি কারেক্ট অপশনটা বের করবেন। তো এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, যেমন এটার ক্ষেত্রে দেখেন কোশ্চেনটা কি বলেন তো। What is the main reason for the rise of remote work? হ্যাঁ, তো এখানে কিওয়ার্ড কি নিতে পারেন? কিওয়ার্ড ক্ষেত্রে হইতেছে হোয়াট জানতে চাইছে কি, জিনিসটা কি, মানে মেইন রিজনটা কি। হুম, আর বলছে যে রাইস অফ রিমোট ওয়ার্ক, মানে দ্যাট মিনস আপনার এটা বাংলা অর্থ কি রিমোট দাঁড়ায়? ওয়ার্কের ক্ষেত্রে মানে কারণটা কি? রিমোট জনপ্রিয় হওয়ার কারণ বলছে এখানে, মানে এত দ্রুত জনপ্রিয় হয়েছে। রাইট, কেন এটার ইউজ বাড়তেছে বা এটা জনপ্রিয় হচ্ছে, এইটার কারণ চাচ্ছে, মানে কেন, তাই তো? জি ভাইয়া। সো এখন আমরা যদি কিওয়ার্ড যদি রিমোট ওয়ার্ক ধরি, রিমোট ওয়ার্ক, এই যে প্যাসেজে গেলেন, রিমোট ওয়ার্ক পাইলেন নাকি? জি ভাইয়া। পাইলেন, এখন এই লাইনটা পড়েন। Remote work has become increasingly common in recent years. হুম, কমা দেওয়া আছে, লাইনটা শেষ আচ্ছা করেন। আচ্ছা, যে recent years largely due to advancement in digital technology. ওকে, সো আপনি এইখানে প্যাসেজ ধরে কি বুঝলেন, যে রিমোট ওয়ার্ক হ্যাজ বিকাম ইনক্রিজিংলি কমন, বিগত বছরে অনেক কমন হচ্ছে, এটাই কি রাইজ না? জি ভাইয়া, increasing
বেড়ে ওঠা। ইনক্রিজিংলি কমন, হ্যাঁ, সো কমন হয়ে যাওয়া, দ্যাট মিনস এটাই হচ্ছে রাইজ। এটুকের প্যারাফ্রেজ করে প্যাসেজে আপনি এটা পাইলেন। জি ভাই। সো এখন লার্জলি ডিউ টু অ্যাডভান্সমেন্টস ইন ডিজিটাল টেকনোলজি, কেন কমন হচ্ছে এটার কারণ কি বলছে, কারণ হিসেবে ডিউ টু মানে এটা তো বুঝেনি, ডিউ টু মানে হচ্ছে কারণ। জি ভাই। কারণ হচ্ছে অ্যাডভান্সমেন্টস ইন ডিজিটাল টেকনোলজি, তার মানে আমরা প্যাসেজ থেকে কি বুঝলাম যে ডিজিটাল টেকনোলজির কারণে, অ্যাডভান্সমেন্টস এর কারণে রিমোট ওয়ার্কটা দিন ডেভেলপমেন্ট, দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের গেস বা আমাদের প্যাসেজ থেকে যেই আইডিয়া। এবার আইডিয়াটা এনে আমরা প্রত্যেকটা অপশনের সাথে মিলাবো। প্রথম অপশন, এমপ্লয় ডিমান্ড, এটা কি এরকম এমপ্লয় ডিমান্ডের কারণে বাড়তেছে? এখানে এমপ্লয়ি ডিমান্ডের কথাই বলে কথাই নাই। বলে নাই, রাইট। এটা এলিমিনেট করব। নাম্বার টু, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এটা হতে পারে অ্যাডভান্স ডেভেলপমেন্ট, টেকনোলজি থেকে। জি ভাই, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের রাইট, অ্যাডভান্সমেন্টস ইন ডিজিটাল টেকনোলজি মানে কি, এটা তো একটা ডেভেলপমেন্ট। আগে আমরা বাটন ফোনে ছিলাম, ওটা অ্যাডভান্স হয়ে এখন স্মার্টফোন হয়েছে, আরো কত প্রসেসর হচ্ছে, তাই না? জি ভাই। সো এটাও কিন্তু প্যারাফ্রেজ করে দেওয়া আছে। দেখেন আমরা যদি কিওয়ার্ড ধরে খুঁজি তাহলে কিন্তু এই যে যে সমস্যাটা হবে, আমার মিনিংটা বুঝতে হবে যে অ্যাডভান্সমেন্টস ইন ডিজিটাল টেকনোলজি, তার মানে অ্যাডভান্সমেন্টস এর কারণে, যেহেতু আমার বলছে এখানে তো হোয়াট ইজ দ্য রিজন, তো রিজন যখন আমার ডিউ টু বলছে তার মানে বোঝা উচিত যে এখানে কারণ বলবে। সো ডিউ টু থেকে যতটুকু আছে এটা মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝতে পারছি? জি ভাই। সো তার মানে বি নাম্বার অপশনের সাথে এটা ম্যাচ করতেছে। জি ভাই। সো এটা আমরা কিপ করব। তারপরে দেখেন সি নাম্বার, কোম্পানি পলিসিস, এটা তো ভাই নট গিভেন, এখানে দেওয়াই নেই। দেওয়াই নেই। তারপরে রিডিউসড অফিস কস্ট, এটাও নট গিভেন, দেওয়া নেই। মানে আমার এই কোশ্চেনের প্রেক্ষিতে এই দুইটা অপশন কি রিলেভেন্ট? না ভাই। রিলেভেন্ট না। সো আমার আনসার কি দাঁড়ালো? বি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। টেকনোলজি ডেভেলপমেন্ট, বুঝতে পারছি? জি ভাই। এখন এটার ধরেন আরেকটা কোশ্চেন, একটা প্যাসেজ থেকেই তো অনেকগুলো কোশ্চেন আসবে, তাই না? জি ভাই। সো এই কোশ্চেনটা বলেন, হোয়াট কনসার্ন ডু রিসার্চার হ্যাভ? হোয়াট কনসার্ন রিসার্চার্স হ্যাভ, মানে তাদের হইতেছে কি কনসার্ন করতেছে। উম, এখন হচ্ছে আমরা হইতেছে প্যাসেজে যাব। ভাই এই কোশ্চেনটা কি এটার পরেরটা না? বুঝি নাই। মানে বলতেছিলাম যে এটা সিকোয়েন্সলি তো কোশ্চেনটা হইতেছে। হ্যাঁ, 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 আপনি প্যাসেজে তাহলে সবসময় হইতেছে কোশ্চেন পরে, আনসার পরের লাইন সিকোয়েন্স। থেকে হইতেছে পড়া করবো, স্ক্যানিং করা শুরু করবো। রাইট, রাইট। যে এখানে হইতেছে কনসার্ন করছে, যে কি কনসার্ন করছে, যে রিসার্চার্স হ্যাভ। তো এখানে আমি দেখবো যে এই এই যে যেমন এখানে পাইছি যে ওয়াইল ইট অফার্স। যেমন আপনার বুঝতে হবে যে এটা প্রসেসটা কি নিয়ে, রিমোট ওয়ার্ক নিয়ে। জি ভাই। তো কনসার্ন মানে কি, রিসার্চের মানে তার মানে কোশ্চেনটা কি বুঝাইছে যে রিসার্চার্স এই রিমোট ওয়ার্ক নিয়ে কি কনসার্ন আছে ওদের। জি ভাই। এখানে যে বলছে সাম রিসার্চার্স Researchers আর্গু। argue that it may lead to decreased collaboration and weaker team relationships. তার মানে প্যাসেজ অনুযায়ী আপনি কি দেখলেন, আর্গিউ মানে তো আমি বলছিলাম আর্গিউ, ওয়ার্ন Negative. করা, কনসার্ন হওয়া, ক্রিটিসাইজ করা মানে নেগেটিভ কিন্তু। ঠিক আছে, জি। কনসার্ন মানে কি, ধরেন বললো না যে ছেলেটা ছেলেটা খুবই ভালো, বাট আমার কনসার্ন হচ্ছে যে ওর মানে যে কোনো একটা যে ওর ব্যাড হ্যাবিট নিয়ে, কনসার্ন জি মানে কি ভাই। দুশ্চিন্তা করা বা জি। একটা কিছু নিয়ে নেগেটিভ কোনো একটা থট, তাই না? জি ভাই। তো প্যাসেজ অনুযায়ী আমি জানলাম কি যে সাম রিসার্চার আর্গিউ দ্যাট ইট মে লিড টু ডিক্রিজড কোলাবোরেশন এন্ড উইকেড টিম রিলেশনশিপ। দ্যাট মিনস এটা ম্যান টু ম্যান কোলাবোরেশনটা, সম্পর্কটা এবং টিম রিলেশনশিপটা উইক করে দিচ্ছে, তাই তো? হুম হুম। মানে প্যাসেজ থেকে আপনি কি বুঝলেন তাহলে? মানে এখানে যে বলছে যে রিলেশনশিপটা ওয়ার্কারদের তো দেখা হচ্ছে না, তারা বাড়ি থেকে কাজ করার ফলে তাদের যে টিম ওয়ার্ক বা রিলেশনশিপ এটা মানে হচ্ছে না এখানেও। এই দুইয়েও এখানে বলছে যে ইট রিডিউস টিম ওয়ার্ক, মানে কোয়ালিটি, মানে একসাথে যে টিম ওয়ার্ক করার যে মানে এই কোয়ালিটিটা নষ্ট হয়ে যাইতেছে, এটা হলো হতে পারে। রাইট। মিনাজ ভাই কি বুঝছেন? জি ভাই। আচ্ছা, এখানে যদি আমরা স্টেপ বাই স্টেপ তাহলে গেলাম না, যে আপনার এই যে প্রত্যেকটা অপশনের সাথে ম্যাচ করা। সো কনসার্নটা কি এটা, আর আমরা এসে যখন বাকি অপশনগুলো দেখলাম এগুলো টোটালি ইররিলেভেন্ট। দ্যাট মিন্স টিম ওয়ার্ক কোয়ালিটি। দেখেন এখানে বলছে ইট রিডিউসেস টিম ওয়ার্ক কোয়ালিটি, বাট এখানে কি বলছে ডিক্রিজড কোলাবোরেশন এন্ড উইকার টিম রিলেশনশিপ। দ্যাট তার মানে দুইটার মিনিং কি সেম? সেম। হুম হুম। ওকে, এই হচ্ছে মানে বিভিন্ন ই দেওয়া আছে প্যাসেজ। এবার আমরা একটা
মানে টোটাল এবার মাল্টিপল চয়েস নাকি আর কোনো মানে বেসিক আইডিয়ার বাইরে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ভাইয়া আমার একটা সমস্যা আছে, আমি হ্যাঁ, হ্যাঁ, একটু বলেন। মানে বলতে চাই হলো যে এখানে তো পেসেসটা অনেক ছোট, এই শব্দগুলোর হুম, সাথেও পরিচিত আমি বুঝতে পারতেছি, আচ্ছা। কিন্তু আমি যখন ওই মানে করতে যাই যে হুম, ওই আমি কেমব্রিজের 18 করছিলাম, 20 মানে ট্রাই করতেছিলাম, তখন ওই মানে এত বড় থাকে যে ওই শব্দটা আমি খুঁজে বের আচ্ছা, করতে এই পারি না। ক্ষেত্রে মানে আমি আমি আমার সমস্যাটা একটু শেষ করি ভাই, আমার আমি বলেন, একটু বড় বলেন। সমস্যার মধ্যে আছি, সেটা হলো যে আমি আসলে অ্যাডভান্স যে শব্দগুলো দেওয়া সেগুলোর মিনিং আমি বুঝতে পারি না। মানে কোনো vocabulary বা বই আছে এরকম যে এই শব্দগুলার মিনিং ওই একটা, একটা করে খুঁজে বের করে মানে একটু কঠিন হয়ে যায়। যে এই শব্দটা বের করে নিয়ে আবার ডিকশনারি থেকে বের করে মানে একটু সমস্যা হয়ে এখানে যাইতেছে। আমি একটা কোশ্চেন করি, ধরেন আপনি এই পর্যন্ত যে পরিমাণ অ্যাডভান্স ওয়ার্ড পাইছেন, ম্যাক্সিমামের অর্থ কেমন আসে? উম আ মেক্সিমামের অর্থ বা যে কোনো একটা আমাকে বলেন যে ভাই এই ওয়ার্ডটা আমি পাইছিলাম, এটার খুঁজে আমি এই অর্থ পাইছি। ম্যাক্সিমাম ভাইয়া ইজি থাকে, মানে বোঝা যায় সেন্টেন্সটা। হুম, হুম, হুম। মানে আমি আপনাদেরকে বলছিলাম কি, ধরেন হ্যাঁ ভোকাবুলারি আপনি প্র্যাকটিস করবেন, দ্যাটস গুড, ভোকাবুলারি অবশ্যই প্র্যাকটিস করতে বাট পারবেন। কিছু কিছু হইতেছে মানে মানে অ্যাডভান্স থাকে যেগুলো হইতেছে মানে কখনো পড়ি নাই বা হইতেছে জানি না ওইভাবে। এবং এই অ্যাডভান্স ওয়ার্ড গুলো কি আনসার হচ্ছে? কয়েকটার ক্ষেত্রে হইতেছে ভাইয়া। কয়েকটা ক্ষেত্রে সেটা কিন্তু ডিফারেন্ট কেস। কোনটা যে আপনি একটা বডি পার্টস এর নাম, একটা মেশিনারিজ এর নাম, বা একটা লোকেশনের নাম, বা একটা অ্যাক্টিভিটির নাম, এইগুলো হয়তোবা আমরা জানি না, দ্যাটস ওয়াই এটা মানে অনেক কমপ্লেক্স মনে হচ্ছে জি ওয়ার্ডটা। ভাইয়া, এরকমই জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু কোনো মানে অ্যাডভান্স কোনো ওয়ার্ড, এই লোকেশন বা কারো নাম যদি ধরেন একটা ব্রিটিশ বা একটা মানে চাইনিজের একটা নাম কঠিন, ও ইংলিশে লিখুক বাংলায় লিখুক, ওর নাম কিন্তু ওইটাই। জি ভাইয়া। ঠিক আছে, সো ওইটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, এইসব জিনিস আনসার হবে, কিন্তু কখনো কোনো ভার্ব, কোনো মানে এডিশনাল ইনফরমেশন, অ্যাডভার্ব হোক ভার্ব হোক, মানে অন্য কিছু কোনোদিন আনসার হবে না। সো আমি এই জিনিসটা কেউ সলভ করতে হবে, এটা আমি দেখাই দিব। আচ্ছা, তাহলে ম্যাথ মানে মাল্টিপল চয়েস নিয়ে এমনিতে আর তো কোনো স্ট্র্যাটেজিক্যাল কোনো কোয়েশ্চেন নাই। না ভাইয়া। জি না। আচ্ছা, এবার আমরা একটা রিয়েল টেস্টে যাই। ধরেন এই যে আমি একটা বের করে রেখেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে ক্যামব্রিজ 16 রিডিং টেস্ট 1। জি ঠিক আছে, জি ভাইয়া। দেখতে পাচ্ছেন তো নাকি? জি জি। ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, দেখেন এখানে প্যাসেজ ট্রিতে আসলাম আমরা। বেসিক্যালি মাল্টিপল চয়েসটা প্যাসেজ ট্রিতেই থাকে, যেহেতু এটা একটু মানে এটা অনেক অ্যাডভান্স হিসেবে কাউন্ট করা হয়, যে মাল্টিপল চয়েসটা একটু অ্যাডভান্স। সো আমরা আজকে ট্রাই করব যে অ্যাডভান্স কি নাকি এটাও ইজি, আপনাদের কি মনে হয় বলবেন পরে। আচ্ছা ওকে। দেখেন, এই যে এই কোশ্চেনটা দেখেন, প্রথম কোশ্চেনটা কি আছে এখানে? দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট। এইখান থেকে আপনার ধরেন এরকম কোশ্চেন যদি থাকে, আমি যেমন ওই একটু আগে বলছিলাম যে ধরেন এখানে কোনো কিওয়ার্ডই নাই, আপনি কিওয়ার্ড কি নিবেন? ও কিওয়ার্ড খালি বলছে প্রথম প্যারাগ্রাফটা কি বলছে, দ্যাট মিনস আপনার পুরো প্যারাগ্রাফটা পড়তে হচ্ছে, তাই না? জি ভাইয়া। সো এইসব ক্ষেত্রে আমরা সেম প্রিভিয়াস যে স্ট্র্যাটেজি আছে, কি স্ট্র্যাটেজি ছিল আমাদের ফার্স্ট। স্কিমিং এর? ম্যাচ হেডিং কি কি ম্যাচিং কি জানি ছিল? আমরা যে স্কিমিং করতাম, মানে এটা কোন স্ট্র্যাটেজি পড়ে, এই স্ট্র্যাটেজির নাম কি? স্কিমিং। জি জি ভাইয়া। স্কিমিং। স্কিমিং কিভাবে করি আমরা, মনে আছে কি? মেসেজের ফার্স্ট লাইন পড়বেন, আর লাস্ট লাইন লাস্ট লাইন পড়বেন, মধ্যে রিপিটেড স্ক্যানিং করবো। রিপিটেড ওয়ার্ডস গুলা বা আইডিয়া গুলা নিবেন। বুঝতে জি ভাইয়া। পারছি? আর যদি প্যাসেজ খুবই বড় হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্যাসেজের ফার্স্টের 2 লাইন, লাস্টে টু লাইন। লাস্টের 2 লাইন, আর মিডলের আইডিয়া। সো এইট মানে স্কিমিংটা এবার মনে পড়ছে তো নাকি? জি ভাইয়া। জি বলা যাবে না কিন্তু, স্ক্যানিং এবং স্কিমিং এই দুইটাই তো স্ট্র্যাটেজি আপনার। এটি বললে কিন্তু রিডিং পরে ধরা খাবেন, ঠিক আছে? মনে রাখতে হবে। আচ্ছা দেখেন, তার মানে ফার্স্ট প্যারাগ্রাফটা নিয়ে কথা বলছে, তাই না? জি ভাইয়া। সো এখন আমরা কি এখনই কোশ্চেন মানে অপশন দেখবো? না ভাইয়া, আমরা কি করব? প্যাসেজে হইতেছে প্যাসেজে পড়ে যাব, নেব মেসেজটা। প্যাসেজে যাই, প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফ কোনটা? এই যে এটা ফার্স্ট প্যারাগ্রাফের, যেহেতু এটা ছোটই আছে, সো আমরা এই ক্ষেত্রে কি করব? প্রথম লাইন লাস্ট লাইন করবো, তো ফার্স্ট লাইনটা পড়েন। ফার্স্ট প্যারাগ্রাফ এখানে বুঝবো কিভাবে? এই যে এটা একটা প্যারা, আচ্ছা, এইটুকু, প্যারাটাকে প্যারাগ্রাফ বলছে। হ্যাঁ এইটুকু একটা প্যারা, আচ্ছা, জি এইটুকু ভাই একটা বুঝতে প্যারা। পারছি। সো এবার বলেন ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইন পড়েন।
According to a leading business consultancy, 3 to 14% of the global workforce will need to switch to a different occupation within the next 10 to 15 years, and all workers will need to adapt as their occupations evolve alongside increasingly capable machines. হুম, দ্যাট মিনস আপনি ফার্স্ট লাইন পড়লেন। এখন এইখানে ফার্স্ট লাইন পড়ে আপনি কি বুঝলেন? যে এইখানে যা বুঝলেন যে যে একটা বিজনেস কনসালটেন্সির মাধ্যমে 3 থেকে না, এক 14%। মাধ্যমে না, এটা বলছে অ্যাকর্ডিং টু, মানে তার মতে। জি ভাইয়া। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মানে মতে। বলতেছি। বিজনেস কনসালটেন্সির মতে 3 থেকে 14% গ্লোবাল ওয়ার্কফোর্স উইল নিড টু সুইচ টু ডিফারেন্ট অকুপেশন। তার মানে বাকি 3 থেকে 14% যত জব আছে ওদের একটা 10 থেকে 15 বছরের মধ্যে তাদের জব সুইচ করতে হইতে পারে। জি ঠিক আছে, এবং অল ওয়ার্কার্স উইল নিড টু অ্যাডাপ্ট অ্যাজ দেয়ার অকুপেশন ইভলভ অ্যালংসাইড ইনক্রিজিংলি ক্যাপাবল মেশিনস। মানে তাদের কাজগুলো মেশিনের মানে যে ক্যাপাবল মেশিনগুলো আছে ভাই, অ্যালংসাইড অর্থ কি? হুম, সাথে অ্যালংসাইড। পাশাপাশি পাশাপাশি। আচ্ছা। ঠিক আছে, যেমন অ্যাডাপ্ট অ্যাজ দেয়ার অকুপেশন ইভলভ, মানে তাদের যে অকুপেশনটা ইভলভ হচ্ছে না, মানে চেঞ্জ হচ্ছে। জি ভাই। অ্যালং সাইড মানে পাশাপাশি কি করতে হবে? ইনক্রিজিংলি ক্যাপাবল মেশিন, মেশিনের সাথেও তাদের ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। ঠিক আছে, সো জি ভাই। এরকম একটা ধারণা আমরা পাইলাম। যে মেইন ধারণা কি, আপনি ধরেন এত ইসে না গিয়ে আপনি জাস্ট মেইন ধারণা কি পেলেন? যে 10 থেকে 15 বছরের মধ্যে মোটামুটি প্রায় একটা ভালো একটা সংখ্যক লোকজনের কাজ কি করতে হবে? সুইচ করতে হবে একটা ডিফারেন্ট অকুপেশন, মানে ডিফারেন্ট পেশায় তাদের সুইচ করতে হইতে পারে, নাকি? জি ভাই। আচ্ছা, এই আমরা ফার্স্ট ধারণা পাইলাম। এখন আমরা প্রত্যেকটার সাথে আমরা মানে ম্যাচ করব। দেখেন, প্রথমটা, দ্য কাইন্ডস অফ জবস দ্যাট উইল বি মোস্ট এফেক্টেড বাই দ্য গ্রোথ অফ এআই। আপনি কি ওইখানে কোথাও এআই এর বিষয়ে বা এআই এর গ্রোথ হিসেবে যেটা আপনার জবে ইফেক্ট করবে কোথাও আছে? না ভাই, ভাই আমরা তো প্যাসেজের ফার্স্ট এটা পড়ছি, লাস্টের দিক তো পড়ি নাই। লাস্টের লাস্টে দিকে? এআই শব্দটা আছে সবার শেষের দিকে। আচ্ছা, পরের লাস্টেরটা বলছে যে আহ, অটোমেশন। ভাই মার্কেটে তো এখানে হইতেছে ফুল স্টপ আছে, মার্কেটের পর থেকে পড়বো নাকি? মার্কেট পর্যন্ত তো আপনি পড়েনি নেই, আপনি তো পড়ছেন ক্যাপাবল মেশিনস পর্যন্ত। এটা তো কাইন্ড অফ ভাই পুরাটা প্যারাগ্রাফই পড়া হয়েছে। হ্যাঁ, এই জন্যই তো বলছি ছোট প্যারাগ্রাফ পড়লে আপনি একটা লাইনে পড়বেন, এখানে লাইনই আছে দুইটা। আচ্ছা ভাই। সো ছোট প্যারাগ্রাফ পাইলে আপনি ফার্স্টের লাইনটা পড়লেন। ঠিক আছে, সো ম্যাক্সিমাম আমি কি বলছিলাম? আচ্ছা, ফার্স্ট লাইন দিয়ে কি বোঝায় বলেন তো, দেখি আপনাদের কতটুকু মনে থাকে। এটার যে সার অংশটা এখানে কি বলছে ফার্স্ট এই পুরো লাইনকে কি বলি বিষয়টাই আমি? যে ফার্স্ট লাইনকে লাস্ট লাইনে সবসময় বলা থাকে। ফার্স্ট সেন্টেন্সকে কি সেন্টেন্স বলতাম আমরা? মানে ভাইয়া বুঝিনি। ফার্স্ট সেন্টেন্সটাকে, প্রথম সেন্টেন্সটাকে আমরা কি সেন্টেন্স বলি? প্রথম সেন্টেন্সটা। আপনারা তো কিছু মনে থাকে না, প্র্যাকটিস করেন তো নাকি আসলে? ফার্স্ট সেন্টেন্সকে আমরা সবসময় টপিক সেন্টেন্স বলি, মনে পড়ছে? ভুলে গেছি ভাইয়া। দেখেন, প্রথম সেন্টেন্সটা হচ্ছে সব সময় প্রত্যেকটা প্যারার, এই যে এটা প্রথম প্যারার, এই প্রথম প্যারার প্রথম সেন্টেন্স যতটুকু আছে এটাকে আমরা বলি টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কাকে বলে? টপিক সেন্টেন্স হচ্ছে ওই টপিকটা, মানে এই প্যাসেজে কি টপিক নিয়ে কথা বলছে ওইটার মোটামুটি একটা ওভারঅল ধারণা আমরা প্রথম, মানে ব্রড একটা আইডিয়া আমরা প্রথম সেন্টেন্স থেকে পাই, এটাকে বলে টপিক সেন্টেন্স। আর লাস্ট সেন্টেন্স কেন পড়ি? কারণ টপিক সেন্টেন্স দিয়ে টপিকের কথা শুরু করছে, আর লাস্টে গিয়ে কি হবে? প্রত্যেকটা প্যারা কিন্তু ইন্ডিভিজুয়াল অর্থ বহন করে, তাই না? জি ভাই। তো ধরেন এই অ্যাকর্ডিং টু এই একটা আলাপ শুরু করলো, এটা হচ্ছে টপিক সেন্টেন্স। লাস্ট সেন্টেন্সে যে কি করে? এটা এন্ডিং করে। বুঝতে পারছি? জি ভাই। সো আমরা এই পর্যন্ত দেখলাম যে সুইচ করবে। ঠিক আছে, এখন এখানে বলছে হ্যাঁ ঠিক আছে অটো, আমি কি বলছি? ব্রডার ধারণা দেয়, কিন্তু এটা হচ্ছে ব্রড ধারণা, যে একটা মানে বিস্তারিত ধারণা। বাকি দেখেন, আপনাকে কনফিউজড করার জন্য এখন ধরেন একজন যদি পুরাটা পড়ে যে অটোমেশন আর এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ ডিসরাপটিভ ইফেক্টস অফ টেকনোলজি অন দ্য লেবার মার্কেট। ঠিক আছে, এখন এইটুকু আপনি পড়লেন, পড়ে যখন আসবেন আপনি কিন্তু তখন কনফিউজড হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কি এটা গ্রোথটাকেই করতেছে নাকি। জি ভাইয়া। হবেন না? জি ভাইয়া। কিন্তু এইখানে দেখেন পার্থক্যটা কি।
যে ইজ ওয়ান এক্স অ্যাসপেক্ট, যে আপনার কিন্তু টোটাল টপিক সেন্টেন্স কি একটা কথা কি শুরু করছে যে দশ পুরাটা। পনেরো বছরের মধ্যে আহ, কাজ টাজ মানুষের লিটারেলি প্রায় একটা ভালো অংশের কাজ জব চেঞ্জ করতে হবে, একটা পার্টিকুলার সেক্টরে যাইতে হইতে পারে, পাশাপাশি শুধু জব চেঞ্জ করলে হবে না, তাদের ওই পাশাপাশি যে মেশিন গুলো আসছে ইনক্রিজিংলি ক্যাপাবল মেশিন, যত অ্যাডভান্স মেশিন আসছে ওগুলোরও জ্ঞান রাখতে হবে, তাই না? সম্মান করতে হবে, জি ভাই। প্রথম সেন্টেন্স তো এই ধারণা পাইলেন। জি ভাই। সো এইটাকে, এই বাকি যে ইনফরমেশনটা আছে এটার কারণে কি হচ্ছে এটা বলা আছে, তাহলে মেইন থিমটা কোনটা? মেইন থিংটা ওই যে ফার্স্ট সেন্টেন্সটা। হ্যাঁ, মেইন থিম মানে কাজ চলে যাবে। জি ভাই। তারপরে বলছে হ্যাঁ কিসের জন্য কাজের কাজ চলে যে শুধু একটা অ্যাসপেক্টের কথা বলছে যে হ্যাঁ ওয়ার্কার মার্কেটে লেবার মার্কেটে কাজ চলে যাবে, ঠিক আছে? জি ভাই। সো এখন তার মানে ব্রড ধারণা ওইটা পাইলাম, দ্যাট মিনস আমি যদি প্রথমে এটার দিকে যাই তাহলে এটা কি আমার ব্রড ধারণা? না ভাই, না। তারপর যদি আসি, দ্য এক্সটেন্ট টু হুইচ এআই উইল আফটার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু, এটাও হবে না। এটা কেন হবে না? The extent to which all AI will after the nature of the world. AI এর কথা তো টোটাল প্যাসেজটাই তো এআই রিলেটেড, ফিউচার অফ ওয়ার্ক, আপনি তো বললেন না? এখন দেখেন এখানে কি বলছে, ইনক্রিজিংলি ক্যাপাবল মেশিনস, এই তো। দেখেন আমি আপনাকে ক্লিয়ার করে দিই, দ্য এক্সটেন্ট টু হুইচ মানে একটা এক্সটেন্ট টু হুইচ এআই উইল আফটার, ঠিক আছে, এআই উইল আফটার এক্সটেন্ড মানে হইতেছে বেড়ে যাওয়া না? বেড়ে যাওয়া, রাইট। আপনার জবের মানে ওইখানে কি বলছে 3 থেকে 14% মানুষ একটা পার্টিকুলার মানে ওদের অকুপেশন চেঞ্জ করে আরেকটা অকুপেশন আসবে, তার মানে কি এর অকুপেশন আসবে, তার মানে এর জব সেক্টর এক্সটেন্ড হইলো, বুঝতে পারছি? তারপর কি বলছে, দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু, ওই যে বললাম না যে অ্যালং সাইড যে এর উই মানে ক্যাপাবিলিটিস মেশিনের ক্যাপাবিলিটিস গুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে বা ক্যাপাবল অ্যাডাপ্ট করতে এই হবে। সেন্টেন্সটার অর্থ কি বুঝাইছে এটা একটু বললে ভালো হয়। আচ্ছা, এটা জি ভাই। দ্য এক্সটেন্ট টু হুইচ এআই উইল আফটার, দ্যাট মিনস মানে এর যে এক্সটেন্ট মানে এর যে কাজের বা ব্রডার প্রসপেক্টে এক্সটেন্ড হবে, কিসের হবে, উইল আফটার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক, মানুষ যে কাজ মানে এর যে কাজ করে মানুষেরও সেম কাজ, বা মানুষের সাথে এর বা এর সাথে মানুষের দুইজনেরই কাজ সেম কাজই করবে, এটা কখন হবে, এক্সটেন্ড হওয়ার পরে, বুঝতে পারছি? মানে এআই এক্সটেন্ড হওয়ার পরে তারপরে যে হইতেছে মানে মানুষের কাছে। এআই মানে অপশনে এর এক্সটেন্ডের কথা বলা আছে, আবার এটাও বলছে এক্সটেন্ড হবে, ঠিক আছে, কিন্তু মানুষের যে নেচারের কাজ, মানুষের যে যে জব করে ওই জবগুলো ওই কাজগুলো এআই করবে, তারপরেই তো ভাই, আপনার এই যে এই জব চেঞ্জ জিনিসটা হবে। হইতেছে কনফিউজিং ফেলাই দিছে যে হুইচ এআই উইল আফটার। এখানে উইল আফটার মানে কি বুঝাইছে? দেখেন এই পর্যন্ত এআই, এই পর্যন্ত কিন্তু একটা পার্ট সেন্টেন্সের, এটা বুঝতে পারছি। উইল আফটার দিয়ে হইতেছে মানে তখন কনফিউজিং হয়ে যায়। উইল আফটার, উইল আফটার মানে কি কিছু কিছু ক্ষেত্রে এই যে আফটার ইউজ করে যে আই এম আফটার হিম বা আই এম আফটার দেম, মানে হচ্ছে এর পিছনে বা এর কারণে। তো দেখেন এটা কি বলছে যে আপনার এআই এক্সটেন্ড হবে, একটু বুঝলেন, দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু, মানুষ যেই নর্মালি কাজ করে সেই কাজগুলোকে এআই ই করবে, যে ওই যে এখানে বলছে যে দ্য অল দ্য ওয়ার্কার্স will need to adapt as their occupation evolve alongside increasingly capable machines, মানুষ যে কাজ করে ওই কাজের সাথে কি হবে যে ওটা এআইটা এভলভ করে নিবে বা মানুষকেও মেশিনের সাথে এভলভ করতে হবে। জি ভাই, বুঝতে পারছি। এটা একটু মনে হয় আপনাদের খুব নার্ভাস করে দিল নাকি? জি ভাই, এই যে এরকম হইতেছে অর্থ না আচ্ছা বুঝতে। আচ্ছা, দেখেন এই জন্য এটা একটু অ্যাডভান্স ক্যাটাগরি, বাট এটা প্র্যাকটিস করতে করতে সব ঠিক হয়ে যাবে। দেখেন থার্ড যদি আসি, দ্যাট মিনস আমরা এইটার সাথে আমাদের মোটামুটি একটা গ্যাস ম্যাচ মিলছে হয়েছে। নাকি? জি ভাই। আচ্ছা, থার্ড নাম্বার, প্রপোর্শন অফ দ্য ওয়ার্ল্ডস লেবার ফোর্স উইল হ্যাভ জবস ইন এআই ইন দ্য ফিউচার, এরকম কোনো কথা বলা আছে? প্রফেশনের কথা বলা নাই। বলা নাই তো? আচ্ছা ধরেন আপনি বি নাম্বারটা এখন আমরা খুঁজে পাই নাই, সাপোজ উই আর কনফিউজড অ্যাবাউট দ্য নাম্বার বি, ওকে? জি ভাই।
সো বিটা যখন কনফিউশনে আছি যে বুঝি নাই, এটা একটু আমরা সাইডে রাখলাম। 1 নম্বরের সাথে তো এটা মিলতেছে না ব্রডার ধারণার কারণে। এটা বাদ। তো সি নাম্বারের কথা বলা নাই। এটাও বাদ। তো ডিফারেন্স বিটুইন ওয়েজ দ্যাট এমবডিড এন্ড ডিসএমবডিড এআই উইথ ইমপ্যাক্ট অন ওয়ার্কার্স, এটাও আছে কি? না ভাই, এটাও বলা নেই। নাই। দ্যাট 11। মিন্স আপনার এই দুইটা বাদ। এখানে ট্র্যাপ কোনটা দেখেন, এখানে ট্র্যাপ হচ্ছে এ আর বি। আপনার কাছে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই দুইটার কাছে যায় ওরা 50-50 মনে করে ওই যে শেষে এআই লেখা একটু ব্র্যাকেটে লেখা তো এআই, এটা এগুলো চোখে পড়ে বেশি। জি ভাইয়া, এই আনসার করে দিও। হ্যাঁ, এই আনসার করে বসে থাকবেন আপনারা সবাই। কারণ এটা কি কেন করে বসে থাকবেন, এই যে আমি বললাম না, এটা মাইন্ড গেম খেলে। দেখেন এখানে এনভার্ট মানে ইনভার্টেড কমা দিয়া লেখা, ব্র্যাকেট এআই লেখা, আপনার চোখ সবার আগে এআইতে যাবে, এই এআই আছে এখানে, দ্যাট মিনস ওইখানে এআই আছে। এখানে আবার এই যে লেবার মার্কেটের কথা বলছে, সো জি ভাইয়া। আনসার করে বসে থাকবেন। জি ভাইয়া, আবার প্র্যাকটিসের টাইমে আবার এরকম জি চ্যাপে ভাই। পড়তে যাবো। আচ্ছা, তো বুঝতে পারছেন তো? জি ভাই। So, আমাদের দেখেন, আমরা সবসময় বলি না যে স্কিমিং এর ক্ষেত্রে আমরা স্মল ডিটেলস বা এক্সাম্পল এগুলোকে অ্যাভয়েড করবো, সবসময় ব্রডার ধারণাটাকে নিব। যদি আপনি স্মল ডিটেলস এটাকেও ফোকাস করেন, এই একটা স্মল ডিটেলসকে ফোকাস করলে আপনি কিন্তু তখনই কনফিউজ হয়ে গেলেন। ভাই, এটা কি সব প্যাসেজের ক্ষেত্রেই এই সেম রুল ফলো করে? আহ, কোন সেম রোল? মানে সেম রুল বলতেছে যে মানে এরকম হইতেছে, ফার্স্টে টপিক সেন্টেন্স থাকে, তারপরে হইতেছে ওটা হইতেছে জাস্ট রাইট শর্ট। রাইট রাইট, প্রত্যেকটা জিনিস দেখেন। এইখানে একটা টপিক নিয়ে কথা বলছে যে কনসালটেন্সি বলছে এই কাজ হবে, এইখানে ডিফারেন্ট একটা মিনিং সহ টপিক, যে এখানে হ্যাঁ ডক্টর স্টেলা প্রিচিডি নিয়ে কথা বলছে, সে কি করতো এটা, আবার এখানে আসছে ইন মেনি কেসেস, এটা ঠিক আছে। সো মনে রাখবেন যে একটা আইএলস এর প্যাসেজের প্রত্যেকটা প্যারা ইন্ডিভিজুয়াল একটা মিনিং মানে বেয়ার করে। না ভাই, আমি এটা বুঝাইতে চাই না, আমি বুঝাইতে চাইছি যে ফার্স্ট প্যারাগ্রাফে হইতেছে দুইটা লাইনই ছিল, তো হুম, আমরা ফার্স্ট লাইনটা হইতেছে টপিক সেন্টেন্স হিসেবে ওইটা পড়ে তারপরে অ্যান্সার করতে পারছি। রাইট তো সব প্যাসেজে কি ফার্স্ট সেন্টেন্সটা টপিক সেন্টেন্স থাকবে, তারপরে রাইট রাইট। যে সেন্টেন্সটা থাকবে ওইটা ওইটারই জাস্ট হইতেছে শর্টলি ব্রিফ করা থাকবে ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা টপিক সেন্টেন্স থাকবে। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সটে যাই, তাহলে বুঝতে পারবো। নাম্বার 2, কোয়েশ্চেনটা পড়েন। According to the second paragraph, what is Stella Pachauri's view of the knowledge economy? তো তার মানে কি যে নলেজ ইকোনমি সম্পর্কে তার ভিউ কি, মানে তার মতামত কি নাকি? জি, knowledge এবং economy, এটা কোন প্যারাগ্রাফ থেকে বের করতে বলছে? second paragraph. সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে গেলাম, প্রথম সেন্টেন্সটা পড়েন, যেহেতু আমরা টপিক সেন্টেন্সের কথা বলছি। Dr. Stella Pachauri from Cambridge Judge Business School believes that some of the most fundamental changes are happening as a result of the algorithmication of jobs that are dependent on data rather than on production, the so-called knowledge economy. এ পর্যন্ত তাহলে নলেজ ইকোনমি নিয়ে সে কথা বলছে নাকি? জি ভাই। তো এখন এই পর্যন্ত আমরা কি বুঝলাম, যে সে বিলিভ করে সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস, মানে কিছু গুরুত্বপূর্ণ হইতেছে হ্যাঁ সমস্যা। চেঞ্জেস গুলো কেন হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ, কারণ অ্যালগরিদমিকেশন অফ জবস, মানে জবস গুলা এখন আর প্রোডাকশনের মধ্যে নাই, এখন সব কি হয়ে গেছে, ডেটা বেসড হয়ে গেছে, জি। তাই না? জি ভাই। মানে ডেটার উপর ডিপেন্ড করা শুরু করছে। সো এই হচ্ছে আমাদের ধারণা বা আমাদের প্যাসেজ থেকে যে আইডিয়াটা নিলাম। এবার আসি প্রত্যেকটা অপশনের সাথে যাই। ফার্স্ট অপশন, ইট ইজ হ্যাভিং অ্যান ইনফ্লুয়েন্স অন দ্য নাম্বার অফ জবস অ্যাভেলেবল। It is having an influence on the number of job. না, এটা হইতেছে irrelevant কথা, এটা দেওয়া নেই। হ্যাঁ, এরকম কোনো কথা বলা নাই যে এটা কোনো বিভিন্ন জবের উপর ইনফ্লুয়েন্স করতেছে। আচ্ছা, নাম্বার বি, ইট ইজ চেঞ্জিং পিপলস অ্যাটিটিউড টুয়ার্ডস দেয়ার অকুপেশন। পিপলস অ্যাটিটিউড নিয়েও কথা বলা নেই। বলা নাই, ঠিক আছে। নাম্বার সি তে যান, সিটা পড়েন। It is the main reason why the production sector is declining. তো ভাই, এটা যে এত ভুলে প্রোডাকশন গেছি। সেক্টর ডিক্লাইন করতেছে, এটা মেইন রিজন বলছে। সো এইটা কি মেইন রিজন হিসাবে ও কি এইভাবে কথাটা বলছে এটার কারণ হিসাবে? প্যাসেজ ভুলে গেছি ভাই। এই যে সমস্যাটা, আচ্ছা দেখেন সলভ হয়ে যাবে। এইখানে বলছে প্রোডাকশন সেক্টর ডিক্লাইনের মূল কারণ হিসেবে কাজ করতেছে, বাট আমরা যখন প্যাসেজে গেছিলাম, প্যাসেজে কি ডক্টর স্টেলা
এই যে রেজাল্টের কথা বলছে, জি, যেটা বলছে অ্যালগরিদমিকেশনের কারণে, মানে ডেটা ডিপেন্ডেন্ট হওয়ার কারণে প্রোডাকশন কমে যাচ্ছে। ঠিক আছে, প্রোডাকশনের মানে কমে যাচ্ছে এটা বলে নাই, বলছে রেদার দেন অন প্রোডাকশন, rather মানুষ than on প্রোডাকশনের production. জায়গায় এখন ডেটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সকল জি, জব। জি ভাই, এটা এখানে তো, বলে নাই, হ্যাঁ এটা তো প্রোডাকশন কমার কারণ হিসেবে বলে নাই, এটা বলে নাই, এটাও বাদ যাবে। সো এটা বাদ যাবে। তারপরে নাম্বার ডি, সো বা থাকতেছে আপনার কাছে একটা, It is অটোমেটিক্যালি এটা হবে, কিন্তু এটা কেন factor, হবে আমরা এটাও একটু ব্রিফ করি। it is a key factor driving current developments in the workplace. জি ভাই, এখানে বলছে যে এটাই হইতেছে একটা কি ফ্যাক্টর, যেটা হইতেছে মানে আহ, চলতেছে যে কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ওয়ার্ক প্লেস। রাইট, এই ডেভেলপ মানে কি ফ্যাক্টর কোনটা ছিল, অ্যারথমিকেশন। জি ভাই। ঠিক আছে, বুঝতে পারছি এবার। জি ভাই। সাদি আপু বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার 29 কোশ্চেন পড়েন। What did Pacheco observe at the telecommunications company? হুম সে কি অবজার্ভ করছে টেলিকমিউনিকেশনস কোম্পানি থেকে? হুম, কোম্পানিতে কি অবজার্ভ করছে? অবজার্ভ করছে। এটা কি তো ভাই তাহলে সেকেন্ড প্যাসেজ প্যারাগ্রাফই ধরবো? না, আপনি 2 পর্যন্ত তো পড়লেন, এখন আমরা কিওয়ার্ড পাইছি, দেখেন এতগুলাতে বলে দিছি স্পেসিফিক। ও আচ্ছা যেমন আচ্ছা। আমরা কিওয়ার্ড পাইছি কি, টেলিকমিউনিকেশনস টেলিকমিউনিকেশন কোম্পানি। কোম্পানি এবং প্যাচেডি। জি সো আমরা যাই প্যাসেজে, আমরা অবশ্যই খুঁজবো সেকেন্ড প্যারার পর থেকে। সো এখান থেকে আমরা ধরেন এভাবে সেকেন্ড প্যারা আমরা কি ভাই পুরাটা বাদ দিব তখন? কি কি, সেকেন্ড প্যারাগ্রাফটা কি পুরাটা বাদ দিব? হ্যাঁ আমরা তো ওটা দিয়ে আনসার তো করে ফেলছি। আচ্ছা। আচ্ছা ধরেন এখান থেকে আপনি দেখলেন, এখান থেকে কি টেলিকমিউনিকেশন কোম্পানি খুঁজতেছেন আপনি, কিওয়ার্ড এভাবে খুঁজতে খুঁজতে যাবেন যাবেন, এই যে আমরা পাইলাম কি, টেলিকমিউনিকেশন কোম্পানি। টেলিকমিউনিকেশনস কোম্পানি। এখন কি ভাই তাহলে এই ফুল স্টপ পর্যন্তই আমরা স্টপ থাকবো? হ্যাঁ, এই যে এখানে পাইছি, আমি এখানে স্টপ থাকবো। ঠিক আছে, এখন আহ, আপনি এখান থেকে পড়েন। টেলিকমিউনিকেশনস কোম্পানি অবজার্ভ। Another issue is the extent to which the technology influences or even controls the workforce. For over 2 years, PhD monitored a telecommunications company. বাট এখানে Answer অবজার্ভের কথা কি বলছিল? যে সে টেলিকমিউনিকেশন কোম্পানি থেকে কি অবজার্ভ করছে। হুম, সো এখানে আপনি কি পাইলেন? উম, wait, another issue is the extent which কি বলছে যে পিএইচডি অবজার্ভ এট দ্য টেলিকমিউনিকেশনস কোম্পানিতে কি অবজার্ভ করছে, রাইট? জি ভাই। তাহলে আচ্ছা, আমরা টেলিকমিউনিকেশন কোম্পানি পাইছি। এইখানে এখনো পর্যন্ত পিএইচডি, ওকে, অ্যানাদার ইস্যু ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য টেকনোলজি ইনফ্লুয়েন্সেস অর ইভেন কন্ট্রোলস দ্য ওয়ার্কফোর্স ফর ওভার 2 years। পিএইচডি মনিটর এ টেলিকমিউনিকেশনস কোম্পানি। দেখেন এই এখানে ক্ষেত্রে আমরা কি করব, সে মনিটর করছে, কি মনিটর করছে, এই যে একটা ইনভার্টেড কমা আছে না, জি ভাই। এরপরের লাইন থেকে কিন্তু সে মনিটরের কথাটা বলছে। জি ভাই। বুঝতে পারছি, তাহলে পড়েন। The way telecoms salespeople work is through personal and frequent contact with clients using the benefit of experience to assess a situation and reach a decision. ওকে, দ্য ওয়ে টেলিকম Salespeople work is is to be personal personal and and frequent frequent contact with clients, contact using the benefit of experience, yes, to assess the situation and read a decision। reach a ইনভার্টেড decision. কমা কি শেষ হয়েছে? Oh, না ভাইয়া, আরো আছে। However, the company had started using an An algorithm algorithm, that defined when account managers should contact certain customers about which kinds of campaigns and what to offer them.
ওকে, আচ্ছা। এই পর্যন্ত গেলেন। এইখানে মানে মনিটর করতে মানে সে মনিটর করছে। মানে অবজার্ভ এরপ- করছে। হ্যাঁ, মনিটর করছে বা করছে, অবজার্ভ করছে। এ পর্যন্ত আমরা আসলাম, যে অফার করছে বা সবকিছু করলো। এখন আমরা এই পর্যন্ত দেখে কি বুঝলাম? দ্য ওয়ে টেলিকম সেলস পিপল ওয়ার্ক ইজ থ্রু, ভাই না আমি না, এখানে আচ্ছা, কিছুই বুঝতে পারি নাই, যেটা সত্যি কথা। আমি বলি, দ্য ওয়ে টেলিকম সেলস পিপল ওয়ার্ক ইজ থ্রু পার্সোনাল এন্ড ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্টস। যে টেলিকম সেলস পিপল যারা আছে, ওরা যেভাবে পার্সোনালি এবং বা ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্টে, ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্টে থেকে যেভাবে কাজ করে, ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স টু অ্যাসেস সিচুয়েশন অ্যান্ড রিচ ডিসিশন। মানে এই যে এক্সপিরিয়েন্সটাকে, এআই বা টেলিকমিউনিকেশন যে এক্সপিরিয়েন্সটাকে, এই বেনিফিটটাকে নিয়ে তারা কি করতে, তারা সিচুয়েশনগুলোকে অ্যাসেস করে এবং একটা ডিসিশনে পৌঁছায় নাকি? However, the company had started using an algorithm, মানে একটা অ্যালগরিদম ইউজ করা শুরু করছে, যেটা ডিফাইন করে কি, যে when account managers should contact certain customers, কখন ম্যানেজার্স কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করা উচিত, ঠিক আছে, অ্যাবাউট হুইচ কাইন্ডস অফ ক্যাম্পেইনস, কোন ক্যাম্পেইন নিয়ে কথা বলা উচিত এবং কি অফার করা উচিত, এটা ডিফাইন করে কে? ওই অ্যালগরিদমটা নাকি? জি ভাই। এইখানে আরেকটা বিষয় আছে, ধরেন আহ, এই পর্যন্ত শেষ হয়েছে, বাট কিছু ক্ষেত্রে হয় কি, ধরেন এখানে বলা আছে, the algorithm usually built by external designers often becomes keeper of knowledge, she explains। আচ্ছা, believes, আচ্ছা আগে আমরা ওই পর্যন্ত যাই যে হ্যাঁ এই করে দেন আমরা অপশনের সাথে ম্যাচ করি। তো এখানে অপশনগুলো কি বলেন? Staff disagreeing with the recommendations of AI. এটা কি রেকমেন্ড ডিসএগ্রি করতেছে কোথাও? না ভাই, এই কথা বলা নেই। বলা নাই। তারপর বি, Staff feeling resentful about the in intrusion ইন্ট্রুশন অফ এআই ইন দেয়ার ওয়ার্ক, মানে of তারা খুব AI in আফসোস their করতেছে, মানে তারা খুশি না যে তাদের কাজে যে এআই ইনক্লুড হয়েছে, তারা তাতে খুশি না। intrusion অর্থ কি ভাই? ইন্ট্রোশন অফ এআই ইন দেয়ার, মানে হচ্ছে কাজের মধ্যে সম্পৃক্ততা আর কি, এর সম্পৃক্ততার ব্যাপারে। এই যে কাজ আগে হাতে করতো, খাতা কলমে লিখতো, এখন সব ল্যাপটপে করা লাগে, এই ব্যাপারে তারা রিসেন্টফুল, মানে তারা আফসোস করতেছে। জি ভাই, এটা বলা নাই। বলা নেই। আচ্ছা, নাম্বার সি, Staff making sure that AI produces the results that they want. ওয়ান, Mm, বুঝলেন? making sure that results that they want. ওইখানে তারা অ্যালগোরিদম ইউজ করতেছে, অ্যালগোরিদম বেনিফিট নিয়ে তারা একটা সিচুয়েশন অ্যাসেস করতেছে এবং যেটা তারা হইতেছে চাইতেছে। হ্যাঁ, তারা সেই সিচুয়েশন অ্যাসেস করে একটা ডিসিশন তারা নিতেছে। সো জি ভাই, দ্যাট মিনস এর রিলিভেন্ট আছে। রেলেভেন্ট আছে, দ্যাট মিনস এই অপশনটা আমরা কি করব? নিবো ভাই, রাখবো। রাখবো হ্যাঁ। তারপরে আমরা ডিতে যাই, স্টাফ অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্কস আউট দে আউট টু ডু দেমসেলফ। এরকম কিছু কি আছে যে তারা মানে এর ক্যারি আউট করে এইসব কাজ যেটা তারা নিজেরা করবে, বা এরকম কিছু? না ভাই। সো এইখানে এই কথাটা টোটালি রিলেভেন্সি নাই। দ্যাট মিনস আমার অপশন কোনটা, আনসার কোনটা হবে? সি। সি। বুঝতে পারছি? জি ভাই। কোনো কোয়েশ্চেন? মনে হইতেছে ভাই আস্তে আস্তে কঠিনের দিকে যাইতেছে। আস্তে আস্তে আরো সহজের দিকে যাবে, সমস্যা নেই। তো এইখানে কেন ওই যে অবজার্ভ করছে, টেলিকমিউনিকেশন কি অবজার্ভ করছে? আপনার তো মেইন জিনিসটা জাস্ট এই যে ইনভার্টেড কমা, যখনই কোনো মতামত বা কিছু দেওয়া থাকবে, ইনভার্টেড কমা থেকে শুরু করবেন, একবারে লাস্ট ইনভার্টেড কমা পর্যন্ত যাবেন। জি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, লাস্ট নাম্বারটা, সাদিয়া আপু আপনি কি আছেন লাইনে? জি ভাইয়া। আপনি এই যে শেষেরটা আপনি করবেন, কোশ্চেন পড়েন। In his recently published research, তারপরে ইয়ান, ম্যাকগুগি বা যে কোনো একটা কিছু বলেন। হ্যাঁ ওই ম্যাক, ইওয়ান, ইওয়ান, হ্যাঁ, তার মানে ইওয়ান ইন হিজ রিসেন্টলি পাবলিশড রিসার্চ, রিসেন্টলি যে রিসার্চটা পাবলিশ হয়েছে ওইটাতে এই লোক, তারপরে কিছু বলে নাই, তার মানে এই লোক কি করছে এটা বের করতে হবে, তাই না? হুম, ওকে, তারপরে তারপরে কি করবেন, প্যাসেজে যাবেন।
হ্যাঁ, পেজে তো যেতে হবে। আপনার কি কিওয়ার্ড কি যে পাবলিশ করছে? যে ইয়ান মিগুগি যে কি পাবলিশড সে কি বলছে হ্যাঁ, এটাই বলতে রিসেন্টলি বলছে। পাবলিশ করছে, এটা আমাকে করতে হবে। হুম। সো আমরা যদি কোন পর্যন্ত ছিলাম, এই পর্যন্ত, এইখান থেকে ইয়ানের যদি নাম খুঁজতে থাকি আমরা, ওকে, এই যে এই ভাই যে ডাক্তার এমসি বলছে। ডক্টর ইয়ান হ্যাঁ, পাইছেন হ্যাঁ। নাকি? জি। এখন তার রিসেন্টলি পাবলিশড করার কথা বলছে। সো এই যে পরের প্যারাতে আমরা দেখতেছি হিজ রিসেন্টলি They পাবলিশড। published research answers the question of whether automation. পড়েন, দ্যাট মিনস এটা কিওয়ার্ড পাইছেন, এখন এই লাইনটা পড়েন। Hmm. AI and robotics will mean a jobless future by looking at the cause of unemployment. History is clear that change can mean reduces no, রিডান্ডেন্সিস। redundancies, but হুম। social politics Policies can can tackle this through tackle this retraining and and redeployment. replement. হুম। দ্যাট মিনস ও রিসার্চ যেটা রিসেন্টলি রিসার্চ পাবলিশ করছে ওইটার মধ্যে কি বিষয়ে কথা বলছে, যে অটোমেশন, এআই এবং রোবোটিক্স যে আলটিমেটলি ফিউচারে একটা জবলেস ফিউচার করতে পারে, মানুষের কাজ নিতে পারে, কিন্তু মানে যেটা আনএমপ্লয়মেন্টের মেইন কারণ হইতে পারে, তাই না? হুম। এরকম নিয়ে কথা বলছে, কিন্তু আবার সাথে এটাও বলছে যে হিস্টোরি ইজ ক্লিয়ার দ্যাট চেঞ্জ ক্যান মিন রিডান্ডেন্সিস বাট সোশ্যাল, মানে এইসব চেঞ্জ গুলা আপনার শূন্যতা তৈরি করতে পারে, ঠিক আছে, কিন্তু জি। সোশ্যাল Social পলিটিক্স ক্যান policies. ট্যাকেল দিস থ্রু রিট্রেনিং অ্যান্ড রিডিপ্লয়মেন্ট। তখন এটা আবার ট্রেনিং করে আবার রিডিপ্লয়মেন্ট করলে এটা আবার সলভ করা সম্ভব। তার মানে তার রিসার্চটা টোটালি একটা প্রবলেমও ছিল, আবার এটা সলিউশনের দিকেও কথা বলা আছে, তাই না? জি। ওকে, তাহলে আমরা যদি ফাইনালে আসি, দেখেন প্রথম অপশন চ্যালেঞ্জেস দ্য আইডিয়া দ্যাট রিডান্ডেন্সি ইজ এ নেগেটিভ থিং। এটাকে কি ফোকাস করে মেইনলি কোনো কথা বলা হয়েছে? জি না, এখানে একদম টোটাল নেগেটিভ থিং এখানে বলা হয় নাই। ওকে, তাহলে বি, মিনাজ ভাই এবার আপনি বলেন, বি শোজ দ্য প্রোফাউন্ড ইফেক্ট অফ মাস আনএমপ্লয়মেন্ট অন সোসাইটি। shows the profound effect of mass employment on society. এটাও বলা হয়নি ভাই। বলা হয় নাই। এবার আপু আপনি বলেন, 3 নম্বরটা পড়েন। Highlights some difference between past and future job places. এখানে বলছে যে মানে এখানে পূর্বের এবং বর্তমানের যে পাস্ট এবং ফিউচারে যে জব প্লেস গুলো হয়েছে তার কিছু মানে ডিফারেন্স কিছু কোনো কি কারণ ডিফারেন্স বা পার্থক্য নিয়ে কোনো না, কথা বলছে? বলা হয় নাই। বলে নাই। এবার হ্যাঁ। আসি নাম্বার 4, illustrates how changes in the job market can be successfully handled. জি, এটাই মিনাজ ভাই? জি ভাই, এখানে বলছে যে ইলাস্ট্রেটস করছে যে হাউ চেঞ্জেস, মানে কিভাবে চেঞ্জেস ইন দ্য জব মার্কেট ক্যান বি সাকসেসফুলি হ্যান্ডেল, মানে সাকসেসফুলি হ্যান্ডেল হয়েছে। মানে হ্যাঁ, এখানে যে কিভাবে এই যে উপায়টা বলছে পজিটিভ না। একটা ভাইব পাইছিলাম, এখানেও পজিটিভ একটা ভাইব আছে। রাইট, ওইখানে যেমন আপনার শেষে বলা আছে না যে কিভাবে হ্যান্ডেল করবে রিট্রেনিং এন্ড রিডিপ্লয়মেন্ট। হ্যাঁ, জি ভাই। সোশ্যাল যে প্ল্যাটফর্ম না কি যেন বলছিল, তো এটা হবে লাস্টে। রাইট, সো এই হচ্ছে আপনার আনসার। এইখানে দেখেন আপনি মাল্টিপল চয়েস আনসার করছেন 27, 28, 29, 30, চারটা। এর মধ্যে আপনার একটার মধ্যে হচ্ছে টোটালি এমন ভাবে 50-50 দেওয়া যে আপনি কনফিউজড হয়ে যান, জি ভাই। নাকি? জি ভাই। জি। এবং এই কোশ্চেনটাই সবার প্রথমে দেওয়া, খেয়াল করছেন? জি ভাইয়া। এটা কেন দিছে জানেন? কারণ এটা দেখে যখন আপনি আপনার মাথাটা অলরেডি 50% নষ্ট করবেন, তারপরে গুলো গিয়ে যেন ইজি গুলো আপনি আর খুঁজেই না পান। জি ভাই। তো দেখেন এটা বাদ দিয়ে বাকি একটাও কি 28, 29, 30 একটার মধ্যেও কি আপনারা মানে এমনও কি হয়েছে 50-50? 50-50 হয় নাই, বাট মানে অনেকগুলোর অর্থ বুঝতে পারিনি। এখানে দেখেন মানে অর্থ না বোঝার যে বিষয়টা, ধরেন আপনি যদি এই এটাতেই যান, অবজার্ভ, এই টেলিকমিউনিকেশনস কোম্পানিতে অবজার্ভ কি করছে, আমার কোশ্চেনের উত্তর যে কি অবজার্ভ করছে এটা আমার দরকার। এখন আমি শুধু ওইখানে গিয়ে জাস্ট
এইটাই দেখবো যে কি অবজার্ভ করছে, অন্য কোনো ঘটনা আমার কোনো কিচ্ছু দেখার দরকার নেই। আপনি শুধু মানে এটুকু দেখলেন যে টেলিকম সেলস পিপল ওয়ার্ক থ্রু পার্সোনাল এন্ড ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্টস, এই যে এটুকু দিছে, এটা যে টোটালি আপনাকে ই করার জন্য, যাতে আপনি লাইনটা বড় হয়, আপনি যদি ঘাবড়ায় যান, যাতে আপনার মাথায় প্রসেস হতে সময় লাগে। ঠিক জি আছে, যে সেলস পিপল ওয়ার্ক করে থ্রু পার্সোনাল, মানে তাদের পার্সোনাল এবং পার্সোনাল কন্ট্যাক্ট হইতে পারে, বা আবার ক্লায়েন্টদের সাথে ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্টেও কাজ করে। এরপর থেকে দেন ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স, এই যে কাজের যে এক্সপিরিয়েন্স, টেলিকমসের যে এক্সপিরিয়েন্সটা, এটা দিয়ে কি করে অ্যাসেস সিচুয়েশন, সিচুয়েশন অ্যাসেসও করে, আবার একটা ডিসিশনেও আসে নাকি। জি ভাই। সো আমি এটুক বুঝলাম। আর বাকি কি বলছে না বলছে এগুলো কিন্তু আমার দেখার দরকার নেই, না, তাই তো? দেখার তো দরকার আছে ভাই, কারণ এটা হইতেছে ইতে দেওয়া আছে না। কিসে? উম, এটা প্যারা বলছে না। মানে ইনভার্টেড কমা পর্যন্ত? জি ভাই, ইনভার্টেড ও কমা হ্যাঁ, পর্যন্ত। ওইটার কথা তো আমি বলছি, ইনভার্টেড থেকে শুরু করলে ইনভার্টেড কমা পর্যন্ত দেখবেন। সো হাউএভার দ্য কোম্পানি হ্যাড স্টার্টেড ইউজিং অ্যান অ্যালগরিদম, এটা কিন্তু আপনার ওই কথাটাকে সাপোর্ট করলো, যে তারা যে সিচুয়েশনটা অ্যাসেস করে কিভাবে করে। এই যে উদাহরণ হিসেবে বললো যে এতে ধরে অ্যালগরিদম ইউজ দিয়ে করে। করে, যে অ্যালগরিদমটা ডিসাইড করে দেয় যে কোন সময় ম্যানেজারদের উচিত সার্টেন কাস্টমারদের সাথে যোগাযোগ রাখা, এবং কি ধরনের ক্যাম্পেইন বা কি তাদেরকে অফার দেওয়া। জি ভাই। বুঝতে পারছি এবার? জি ভাই। তা এই সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে একটা কাজ দিব, করতে পারবেন? জি ভাই। সেই কাজটা হচ্ছে, যখন আপনি ফ্রি থাকবেন বা এই করবেন, আপনি এই ক্যামব্রিজের না এই প্যাসেজ গুলা, কারণ এগুলা কিন্তু কোনো কিছু বানায় লেখা নাই, বুঝছেন? জি সব কিন্তু মানে রিলেভেন্ট এবং লজিক্যাল প্র্যাকটিক্যাল মানে ইনফরমেশন। সো এইগুলো সবগুলো, এই যে ডক্টর স্টেলা, সে কিন্তু একটা মানে কাল্পনিক কোনো চরিত্র না, জি এগুলো কিন্তু সব প্র্যাকটিক্যাল জিনিস। সো আপনি যখন মানে একটা প্র্যাকটিসের পাশাপাশি এই প্র্যাকটিসটা করবেন, যে আপনি শুধু প্যাসেজ গুলো না দেখবেন, ঘুরে, মানে একটু কমপ্লেক্স ভাষায় লেখা এখানে। ভাই, আমার থেকে প্র্যাকটিস করার টাইমে লাগলো যে রিসেন্ট যেগুলো হয়েছে না হুম। এক্সাম গুলা, ওইগুলা কাইন্ড অফ ইজি হয়েছে, বাট এই আগে যেগুলা হইতো ওইগুলা কাইন্ড অফ হইতেছে খুব কঠিন। এখন এখন আমি একটা কথা বলি, ধরেন আপনি যখন এক্সাম দিবেন না, মানে আমার কাছে মনে হইতো যে রিসেন্ট গুলো এত ইজি হইতেছে, বাট আমি যেটা দিছি ওটা এত কঠিন হলো, বুঝছেন? জি ভাই। সো এটা এইগুলোটা ভাববেন না, কারণ এটা যার কাছে যেটা লাগে সবসময়, এখন আপনার পরে মানে যখন 16-তে 15-তে বা 18 যে দিছে, তার কাছে মনে হয়েছে আরে এখনকার কোশ্চেন দেখে যে এখন গুলো ইজি হইতেছে, বা বা এগুলো কঠিন হয়েছে, আগের গুলো কঠিন ছিল, আমারটাই মনে করি মানে এরকম মানে একটা ধারণা হয় সবারই। বিভিন্ন আর্টিকেল দেখবেন, আইএলটিএস যেহেতু একটা মানে ইংলিশ টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট, সো আপনার মানে সব থেকে ভালো হয় নিউজ পেপারে হোক বা ফোনে হোক, ফোনে দেখবেন বিভিন্ন ওই যে রয়টার্স বা বিভিন্ন নিউজ পেপারে যে আর্টিকেল গুলো আছে, ওই আর্টিকেল গুলো খুবই ভাই দেখার ট্রাই করি, বাট হইতেছে মানে ওই যে অনেকগুলো হইতেছে অর্থ বুঝি না, প্যাসেজ বা হইতেছে নিউজ যেগুলো বলে। নিউজ যেগুলো আছে। রয়টার্স এগুলোতে তো ভাই আরো অ্যাডভান্স ইংলিশ ইউজ হ্যাঁ করে, হ্যাঁ, নিউজে অনেক অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করে, বাট আচ্ছা নিউজ দেখার দরকার তারপরে নেই, ফ্রেজও ইউজ করে ভাই। ওটা শুধু আপনার প্লাস পয়েন্ট হিসেবে পড়বেন, যে এডিশনাল, যে হ্যাঁ আপনার যদি নিউজ থেকে কিছু কিছু দেখবেন, ওরা নর্মাল একটা ঘটনাকে এত অ্যাডভান্স করে বা একটু অ্যাডভান্স ভাবে ওরা ভাই, আরেকটা মানে সমস্যা হয় যে ওইখানে বেশি কিন্তু ফ্রেজ ইউজ করে। রাইট ফ্রেজ ইউজ করে। সো এই ফ্রেজিংটাই তো হচ্ছে মেইনলি অ্যাডভান্স ইংলিশ যেটাকে বলে, অ্যাডভান্স ইংলিশে সবসময় ম্যাক্সিমাম ফ্রেজিং ইউজ করা থাকে। সো আপনি কি করবেন, আপনি শুধু ক্যামব্রিজের এই প্যাসেজ গুলাই মজা পাবেন, একবার যদি মজা খুঁজে পান, দেখেন ফিউচার অফ ওয়ার্ক নিয়ে থার্ড প্যাসেজে কথা বলছে, সেকেন্ড প্যাসেজে কি নিয়ে কথা বলছে, স্টেপ পিরামিড অফ ডিসোজা, মানে পিরামিড নিয়ে কথা বলছে। এগুলো কিন্তু সব মানে একদম রিয়েল কথা, রিয়েল টক। সো আপনি জাস্ট এইগুলো দেখবেন, কেন দেখবেন এগুলো, মানে স্ট্রাকচারটা বোঝার জন্য, যে প্যাসেজ দেখে যেন আপনার ভয় না লাগে। জি ভাই। বুঝতে পারছি? জি ভাই। ভাই, ক্যামব্রিজের প্যাসেজ কি রিপিটেড আসে? রিপিটেড খুবই রেয়ার ভাই, এই আশা করে কখনোই এক্সাম হলে যাবেন না, বাট যদি কপাল ভালো থাকে হইতেও পারে।
মানে ভাই কখনো কি রিপিট আসছে? রিপিট আমি রিডিং এর ক্ষেত্রে আমি নিজেও পাই নাই বা কখনো শুনি নাই, বাট লিসেনিং এ আমার নিজের ক্ষেত্রেই তো হয়েছিল। লিসেনিং এ পার্ট ওয়ান পুরাটাই হুবহু আসছিল, আমি মুখস্থ আনসার করছি। আচ্ছা। বুঝছেন? সো মানে বাট এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট। এটা নিয়ে কখনো এরকম এক্সপেকটেশন নিয়ে আগাবেন না যে হ্যাঁ যদি রিপিট আসে। ঠিক জি, আছে? জি। সো এই হচ্ছে মাল্টিপল চয়েসের প্র্যাকটিস সেশন। ভাই আপনারা মাল্টিপল কি ৪ টাই থাকে? হ্যাঁ, কোশ্চেন মাল্টিপল চয়েসে ৪টা ৩টা এরকম করে থাকবে। এই ভাই যে টাইপের কথা বলছিলাম দেখেন। কোশ্চেন ২৫-২৬ একসাথে দেওয়া। ধরেন ৫টা এখানে দেওয়া আছে ৫টা অপশন। ৫টার মধ্যে বলছে যেকোনো ২টা আপনি চুজ করবেন। এই ২টার মধ্যে ২টাই হচ্ছে একটা ২৫ আনসার, একটা ২৬ আনসার। ইট ক্যান বি এনি অর্ডার। আপনি যেকোনো অর্ডারে আনসার করতে পারেন। ধরেন সি আর ডি উত্তর, আপনি ডি, সি ও লিখবেন। কোনো সমস্যা হবে এটা না। কি ভাই সেম প্যাসেজেই থাকবে? না, এটা অন্য প্যাসেজে। এটা সেকেন্ড প্যাসেজে থাকে। ধরেন এই যে এরকম একটা না ভাই যেমন ২ টা অপশন চুজ করতে বলছে না? হুম, এটার জন্য অ্যান্সার। তো ওই ২ টা অ্যান্সারটা কি ওই প্যাসেজেই থাকবে নাকি হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড সেম প্যাসেজে প্যাসেজে, সেম থাকবে? প্যাসেজে। আচ্ছা। প্যাসেজ সেম। সে হচ্ছে মাল্টিপল চয়েস। আপনারা যে কাজটা করবেন, আপনারা মানে এরপরে ১৫ থেকে ১৯, কত থেকে কত বললাম? ১৫ থেকে ১৯। ১৫ থেকে ১৯-এর যতগুলা মানে একটা কেমব্রিজের একটা টেস্টে কিন্তু ৪টা করে কোশ্চেন, মানে ৪টা করে ৪ সেট করে কোশ্চেন থাকে, এটা তো জানেন। জি ভাই। সো ৪ সেট কোশ্চেন থাকে, দ্যাট মিনস ৪টা যদি টোটাল টেস্ট হয়, তার মানে ৪ 16। জি। ১৬টার মধ্যে যতগুলা জায়গায় মাল্টিপল চয়েস আছে আপনারা সবগুলো প্র্যাকটিস করবেন। আমি কিন্তু কজ এগুলোর মধ্যে থেকে ধরেন আমি আপনাদের মানে পজিশনে নিজেকে দাঁড় করায় আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন বের করব। বের করে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে এটা কেন হয়েছে, এটা কেন হয়নি। ভাই এখানে তো আরেকটা সমস্যা হয়ে যায় যে ধরেন যে এখন আমি মাল্টিপল চয়েস করতেছি কিন্তু হুম। আগের যে গ্যাপ ফিল বা ট্রু ফলস ওইগুলো ভুলে যেতেছি। কি ভুলে যাচ্ছেন? জি ভাই এমন হয়। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিই। গ্যাপ ফিল এই কোশ্চেন ভাইয়া, থেকে আমি এটা মানে ওই যে এই শর্ট যে ব্রিফটা এটা একটু ভাই হুম, হোয়াটসঅ্যাপে লিখে দিলে মনে হয় সুবিধা হয় ভালো। আচ্ছা আমি লিখে দিবনি, বাট এখন একটা বেসিক ধারণা দিই দেখেন। গ্যাপ ফিল থেকে আপনি কি করতেছেন? গ্যাপ ফিলে আপনি একটা কিওয়ার্ড নিতেছেন। কিওয়ার্ড নিয়ে যে একটা স্পেসিফিক লোকেশন খুঁজতেছেন, খুঁজে ওই কিওয়ার্ড থেকে আনসারটা বের করে নিয়ে আসতেছেন, রাইট? জি ভাইয়া। এই হচ্ছে গ্যাপ ফিলের কাহিনী, এখানে শেষ। ট্রু ফলসে আসলেন। ট্রু ফলসে এসে কি করলেন আপনি? এখান থেকে কি নিবেন? কিওয়ার্ডস নিবেন। কিওয়ার্ডস নিয়ে ওইখানে যায় খুঁজবেন, খুঁজে দেন মিনিংটা দেখবেন যে এইটার মিনিং আর ওইটার মিনিং কি টোটালি সেম কিনা, কি বলতেছে। যে এখানে হয়তো বা দেওয়া আছে দেখেন যে পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। মানে এই স্কিনের ফ্যাট থাকার কারণে তারা হয়তো হেলথ প্রবলেমে ভুগতেছে, বাট প্যাসেজে দেখলেন যে না, ওদের এই ফ্যাটের কারণে ওরা বরফে টিকতে পারতেছে। জি ভাই। ওরা আইস মানে যে পাহাড়গুলো আছে বা এগুলো আছে ওগুলাতে বড় বা এদের এই ফ্যাটের কারণে স্কিনে ওই ঠান্ডার মধ্যেও দে ক্যান সার্ভাইভ। সো আপনি দেখলেন যে হ্যাঁ প্যাসেজ ওইটা বলছে, কোশ্চেন এটা বলছে, দ্যাট মিনস ইট টোটালি অপোজিট, মানে এটা ফলস। ঠিক আছে? জি কিওয়ার্ড ভাই। ধরে নিয়ে গেলেন যে পোলার বিয়ার সাফার্স। সাফার মানে সে কষ্ট পেয়েছে, ওখানে যেয়ে খুঁজবেন। বা কি তারপর ফ্যাট, এই আন্ডার দ্য স্কিন ফ্যাট আছে কিনা ওটা দেখবেন। তারপর সেকেন্ডটাতে যদি গেলেন যে স্টাডি ডান বাই লিউ, এই যে নাম থাকলে সব থেকে সহজ খোঁজা, কারণ নাম তো নামই থাকে। লিউ অ্যান্ড হিজ কলিগস, একবারে ডিরেক্ট চলে যাবেন এই নাম কই আছে, খুঁজে বের করলেন যে কম্পেয়ার্ড ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। তারা অনেকগুলো পোলার বিয়ার গ্রুপস নিয়ে মানে কথা বলছে কিনা, পার্থক্য নিয়ে, নাকি মানে কম্পেয়ার করছে কিনা, নাকি যা দেখলেন জাস্ট একটা পোলার বিয়ার এক ধরনের পোলার বিয়ার নিয়ে কথা বলে গেছে। তাহলে কি যে টোটাল ডিফারেন্ট, দ্যাট মিনস না। আর যদি এরকম কোনো কথাই না বলে, ডিফারেন্ট কোনো গ্রুপস এর কথাই না থাকে, তাহলে কি হবে? নট গিভেন। জি ভাই। সো এই হয়ে গেল ট্রু ফলস এর মোটামুটি ধারণা। এবার আসি ম্যাচিং হেডিংস এ। ম্যাচিং হেডিংস এর ক্ষেত্রে কি বলছিলাম? যে কোশ্চেন ধরবেন, কোশ্চেন ধরে প্যাসেজে যাবেন। প্যাসেজ কোশ্চেনে বলছে এ নাম্বার প্যারাতে যাবেন। এ নাম্বার প্যারার প্রথম ২ লাইন লাস্টের ২ লাইন পড়বেন, বা ফার্স্টের ১ লাইন লাস্টের ১ লাইন পড়বেন। পরে নিজের মতো একটা ধারণা নিবেন। ঠিক আছে? জি। ধারণা বা একটা আইডিয়া নিবেন। ওই যে যেভাবে আমরা আইডিয়া নিই, স্কিমিং যেভাবে করি, স্কিমিং করবেন, করে এনে দেন এখানে আপনি জাজ করবেন কোনটার সাথে ম্যাচ করতেছে। বুঝতে পারছি? জি ভাই।
এই গেল মাল্টিপল মানে লিডস অফ রাইটিং। আর মাল্টিপল চয়েস তো এই যে মাত্র করলেন, এখানেও সেম আপনি স্ক্যানিং করবেন, কিন্তু প্যারাফ্রেজ আপনার অ্যাওয়ার্ড থাকতে হবে। যদি কোশ্চেন এরকম থাকে সেক্ষেত্রে আমরা সেম স্কিমিং স্ট্র্যাটেজি ফলো করব। আর যদি কোশ্চেনে আমি যদি কোনো কিওয়ার্ড পাই, যেক্ষেত্রে এই যে এখানে পেলাম স্টেলাপিথিকুস পাইলাম, নলেজ ইকোনমি পাইলাম, সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড জোরে আগাবো। ঠিক আছে, জি ভাই। এই হচ্ছে চারটা জিনিসের মোটামুটি মেইন ধারণা। তারপরে আমি শুধু স্ট্র্যাটেজি গুলা স্টেপ বাই স্টেপ কি হয় সেগুলো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দিব। জি ভাই। সো ফাইনালি এনি কোশ্চেনস রিগার্ডিং দিস টপিক? না বলে নাই। সো মাল্টিপল চয়েস কি বুঝতে পারছি আমরা, বুঝতে জি ভাই। নাকি আজকে বলবো মাল্টিপল চয়েস প্র্যাকটিস করেন, কালকে এসে বলুন ভাইয়া আমি তো আগের সবগুলো ভুলে গেছি? কি করবেন? কঠিন লাগছে এই যে আহ, কি জানি ম্যাচিং ম্যাচিং হেডিংসটা আর হইতেছে এই মাল্টিপল চয়েস এই হ্যাঁ, দুইটাই এটাকে হইতেছে। এটাকে বলে অ্যাডভান্স রিডিং এর অ্যাডভান্স পার্ট। বাট আপনার কঠিন লাগছে, আমি আপনাকে এইটাই বলবো, যদি আপনি নিজে প্র্যাকটিস করে এসে কয়েকটা কোশ্চেন, যে ভাইয়া এই জিনিসটা কেন এটা উত্তর হইলো, মানে আমি একটা আছে যে ভাইয়া আমি আনসার দেখছি, দেখো আমি হয়তো ফোকাস করতে পারি না, আমি লোকেশন ঠিক খুঁজে পাইছি, আমি পাই না। ঠিক আছে, আরেকটা আছে যে ভাইয়া আমি এই আনসারটা কেন হইলো আমি তো এটা বুঝতেছি না, এটা কেন হবে। তো এরকম কোশ্চেন যা থাকবে এগুলা মানে যদি বের করতে পারেন, বেশি বেশি যদি এই কোশ্চেন বের করতে পারেন, দ্যাট মিন্স যখনই আপনি কোশ্চেন মানে কোন একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন, এটা সলিউশন মনে করুন অর্ধেক হয়ে গেছে। জি ভাই। সো আমি চাই আপনারা ওই যে যেটা বললাম 15 থেকে কত বলছিলাম, 19। 19, 19 পর্যন্ত যা যা মাল্টিপল চয়েস এবং ম্যাচিং হেডিং যান দুইটাই, দুইটাই আপনারা এই চারটা টেস্টের দুইটা পার্টি সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবং আমি চাই আপনারা বেশি বেশি কোশ্চেন নিয়ে আসেন, যে ভাইয়া এই কোশ্চেনটার আনসারটা এটা কেন হইলো, আমি তো এটা বুঝি নাই, বা আমার মতো তো এটা হওয়ার কথা না। জি ভাই। বুঝতে পারছি, পারবো তো আমরা? জি পারবো ভাই। ইনশাল্লাহ। ওকে, তাহলে এই হচ্ছে আপনাদের রিডিং এর এই পর্যন্তই। নেক্সট নেক্সটে আপনাদের প্রবলেম সলভিং এর পরে আমরা হচ্ছে নেক্সট আমরা কি করব, আমরা করবো হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, এটা সামারি কমপ্লিশন। ঠিক আছে, ভাই এটাও কি রিডিং এর ভিতরে? আচ্ছা আরেকটা কাজ করবেন, আপনারা যে আহ, যে কোশ্চেন গুলো পাবেন এগুলো একটা ওয়ার্ডে, আপনারা সবাই তো ল্যাপটপে পড়াশোনা করেন তাই না? জি ভাই। সো ওয়ার্ডে কপি পেস্ট করে রাখবেন আর কি, ডিরেক্ট কোশ্চেনটা এরকম কপি করলেন, করে নিয়ে ওয়ার্ডে রেখে দিলেন, আনসারটা রেখে দিলেন, যে কেন এটার আনসার এটা হলো আমি বুঝি না, তখন কি হবে একসাথে আপনারা যদি স্ক্রিন শেয়ার করেন সেটা আরো ইজি হবে। ওকে। ওকে ভাই। ওকে, আর হচ্ছে এই যে এটা একটা নেক্সট টাইপে আমরা এটা পড়বো, এটা সেম সেন্টেন্স কমপ্লিশন, বাট এইখানে আমরা গ্যাপ ফিলের মতো স্ট্র্যাটেজি ফলো করব। কিন্তু দেখেন এখানে কিন্তু আপনি প্যাসেজ থেকে আনসার আনবেন ঠিকই, কিন্তু প্যাসেজে দেওয়া থাকবে ধরেন একটা ওয়ার্ড, এটার সিনোনিম ধরেন থাকবে এই অপশন, আপনাকে এই অপশনগুলো থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সো দেখেন আমি ভাই সিনোনিয়াম মুখস্থ করা লাগবে। সিনোনিম মুখস্থ করা লাগবে না, এটা কিভাবে করতে হবে সেটাও আমি দেখাবো। বাট একদিন আমি এত কিছু বলতেছি না, পরে দেখা যাবে আপনাদের মাথার উপর দিয়ে মাল্টিপল চয়েসটা বেরিয়ে যাবে। ঠিক আছে, জি ভাই। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এই হচ্ছে রিডিং এর পার্ট। হোমওয়ার্ক কি বলছিলাম আবার রিপিট করেন। 15 থেকে 19 এর হইতেছে সবগুলো হইতেছে মাল্টিপল চয়েস হইতেছে প্র্যাকটিস। মাল্টিপল চয়েস এবং লিডস অফ রিডিং জি ভাই। যেটা করে নিয়ে আসবেন, সে হচ্ছে আপনাদের রিডিং এর অবস্থা। আচ্ছা তাহলে এবার বলেন আপনাদের স্পিকিং এর কি অবস্থা? ভাই স্পিকিং প্র্যাকটিস করা হয় নাই আর। মানে প্র্যাকটিস করা হয় নাই? ভাইয়া মানে আমার সমস্যাটা হচ্ছে কি প্র্যাকটিস করতে গেলে না মানে ভাইয়া কথা বলতে পারি না, তখন হইতেছে রাগ পরে দিয়েছে চুপ হয়ে যায়। আর না, রাগ করা যাবে না, এগুলোতে হতাশ হওয়া যাবে না। আপনি ফার্স্টে দরকার হয় দেখে দেখে পড়বেন। ঠিক আছে, কি পড়বেন এখানে মেইন কোশ্চেন হচ্ছে আমি স্পিকিং এর জন্য কি পড়বো। আপনি তো যে কোনো কিছু পড়তে পারেন, যে আমি যদি বলতাম। হচ্ছে কি আমার ক্ষেত্রে হুম, ভাইয়া ধরেন হইতেছে মানে বাংলা হইতেছে আমি যদি করি ট্রান্সলেট করি ওইটা হইতেছে পারি না, হইতেছে লিখতে গেলেও হয়, কিন্তু স্পিকিং এ যখন হইতেছে আমি মানে করতে যাব তখন হইতেছে ওই কথাগুলো যদি আমি মানে ট্রান্সলেট করতে যাই বা হইতেছে করতে যাই তখন হইতেছে পারবো, এরকম মনে হয়।
আচ্ছা। তো এইখানে মেইন কারণটা হচ্ছে কি, ধরেন ২ টা কথা আমি একদম বেসিক থেকে যদি শুরু করি, যে একদম বিগিনার, তার থেকে যদি শুরু করি, আপনার স্পিকিং করার আগে, মুখ দিয়ে কথা বের হওয়ার আগে আপনাকে এটা ডিসাইড করতে হবে যে আপনি কি রিডিং, একটা ইংলিশ রিডিং জোরে মনে মনে পড়া না, আমি বলতেছি সাউন্ড করে লাউডলি, আপনি কি বিনা বাধায় মানে একটা ফ্লোতে কি পড়ে যাইতে পারতেছেন কিনা, জি ভাইয়া। এটা আপনি দেখবেন। এটার জন্য কি করবেন, র্যান্ডম যে কোনো ইংলিশে আপনি লাইন পড়েন না, আপনার মিনিং তো দরকার নেই, আপনি বললেন যে হ্যাঁ, এখান থেকে ধরুন বললেন যে ইন মেনি কেসেস দে ক্যান আউট পারফর্ম হিউম্যানস, সেই স্পেশালি অর্গানাইজেশনস আর অ্যাট্রাক্টেড টু ইউজিং অ্যালগোরিদম, এভাবে যে সাউন্ড করে যে আপনার মুখ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড ফ্লুয়েন্টলি বেরোচ্ছে কিনা। জি ভাইয়া, এটা বের হয়। হ্যাঁ, তো এটা বের করলেন, ভালো কথা, এটা আপনি করলেন, এটা হলো ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে আইসা আপনার স্পিকিং এর জন্য আপনার এখন কাজ হচ্ছে আপনি কি পড়বেন, আপনি ওইটাই পড়বেন যেটা আপনাকে বলতে হবে। স্পিকিং কিন্তু এরকম না যে আপনাকে বলবে একটা বিশাল একটা গবেষণা নিয়ে, যে হ্যাঁ আমাকে এই গবেষণা নিয়ে প্রেজেন্টেশনের মতো আর কি, যে ইংলিশে বলেন, আপনি কিন্তু এটা বলবে না। আইএলস এর স্পিকিং মানে হচ্ছে কমিউনিকেশন। আইএলস আমি আগে বলছি ইটস এ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো আপনার ভাষার পরীক্ষা এটা, যে আপনি কথা বলতে পারতেছেন, দ্যাট মিনস ওইখানে আপনার কোশ্চেন করবে আপনার সম্পর্কে পার্ট ওয়ানে, আর পার্ট টু তে কি একটা টপিক সম্পর্কে যেটা খুবই কোনো রিসার্চ টপিক না, আপনাকে জিজ্ঞেস করবে হ্যাঁ আপনি কোথাও ঘুরতে গেছিলেন, কক্সবাজার লাস্ট যে ঘুরতে গেছিলেন ওটা এক্সপিরিয়েন্স কি বলেন। তারপরে আবার বলতে পারে যে হ্যাঁ আপনি জার্নি বাই ট্রেন যে করছেন ওইটার কি বলেন। বা আপনি বলতে পারে যে আপনাকে লাস্ট বার্থডেতে কে গিফট করছে, বা আপনি কোনো একটা ইনসিডেন্ট যেখানে আপনি গিফট করছেন এরকম কোনো ঘটনা আছে কিনা এটা সম্পর্কে বললেন। অথবা অ্যাডভার্টাইজমেন্ট, লাস্ট কোন অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনার মানে হার্ট টাচ হয়ে গেছে বা আপনি ইমোশনাল হয়ে গেছেন, বা কোন মুভি দেখে আপনার খুব ভালো লাগছে, এরকম যে ওইটা নিয়ে আপনি একটু আপনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। সো এটা কিভাবে করতে হবে, কোন স্ট্রাকচারে করতে হবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এই জন্যই অ্যাকচুয়ালি আপনাদেরকে ওই যে স্পিকিং এর কিছু আহ, দেওয়া ছিল না, ফিক্সড আনসার এবং কোশ্চেন, জি ভাইয়া। ওগুলো দেওয়া হয়েছে কিন্তু এই যে স্ট্রাকচারটা বোঝার জন্য, যে কেন কিভাবে কোথায়। আজকে আমি ভাবছিলাম আপনাদেরকে স্পিকিং পার্ট ওয়ান এর একটা মক নিব আমি, বাট তারপরে আমি আপনাদেরকে জাস্ট ওভারঅল একটা করে দিচ্ছি যে পার্ট ওয়ানটা মনে রাখবেন, এটা লিটারালি ইন্ট্রোডাকশন পার্ট। এইখানে না বেশি লম্বা আনসার দিবেন, না খুবই ইয়েস নোতে আনসার দিবেন, ইয়েস নোতে কখনোই আনসার দিবেন না। এইখানে নিয়ারলি 2 থেকে 3 লাইন ইউজ করবেন, বুঝতে পারছি। জি ভাইয়া। সো যে কোনো কোশ্চেন হইতে পারে, যে কোনো কোশ্চেনের বেসিসে আপনি 2 থেকে 3 লাইন ইউজ করবেন। যেমন আমি যদি আপনাকে একটা কোশ্চেন এক্সাম্পল হিসেবে বলি, ধরেন আপনাকে আপনি তো স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছেন তাই না? জি ভাইয়া। আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে হোয়াই ডিড, বা আপনাকে ধরেন এক্সামিনার জিজ্ঞেস করলো হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট, তখন আপনি কি বলতেন? উম, আহ, আপনি বাংলায় বলেন যে আপনি কি বলতেন, স্ট্যাট কেন চুজ করছেন, আমি বাংলায় বলেন। আচ্ছা, বর্তমানে এটা হইতেছে অনেক চাহিদা আছে। ইভেন হুম, হইতেছে এটা ডাটা সায়েন্স নিয়ে হইতেছে, এটা নিয়ে হইতেছে রিসার্চ করা যায়। হুম, তারপর হইতেছে এটার অনেক অ্যাডভান্টেজ আছে। হুম। তো আপনাকে বলতে হবে কিন্তু 2-3 লাইনে। তো ধরেন আপনি যদি বলতেন যে আই চুজ স্ট্যাটিস্টিক্স বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন হাউ ডাটা ক্যান এক্সপ্লেইন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস। অথবা আপনি বলতে পারতেন যে আই হ্যাভ অলওয়েজ বিন ফ্যাসিনেটেড অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স বিকজ অফ ইটস ডিমান্ড ইন জব প্লেস। অর বলতে পারতেন যে হাউ ইট ক্যান ইউজ ইন এভরি সেকশন অর এভরি জব সেক্টর বা এভরি অর্গানাইজেশন, বা এভাবে বলতে পারতেন, তাই না? জি সো ভাই। এভাবে 2-3 লাইন বলে দিবেন যে হ্যাঁ ইট ফেল্ট বোথ প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং, এরকম বলে দিতে পারতেন। পরে যদি আবার আপনাকে যদি জিজ্ঞেস করতো যে, যদি জিজ্ঞেস করে যে আপনি হোয়াট ডু ইউ ফাইন্ড মোস্ট ইন্টারেস্টিং অ্যাবাউট ইট, মানে আপনি আপনার ওই সাবজেক্ট নিয়ে কি ইন্টারেস্টিং, সবচেয়ে ইন্টারেস্টিং কি পাইছেন। তার মনে হবে। এই যে এই জিনিসগুলা যে, দেখেন আমি একটা কোশ্চেন করলাম, এটা ধরেন আপনার কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছে আই গেস মাথা, যে কি বলবো। জি ভাই। হ্যাঁ, তো এইটা সলভ করার জন্য যে এই কোশ্চেন এগুলা দেওয়া থাকে যে কি বলতে হবে অ্যাটলিস্ট, কারণ আপনি এইটুক জানেন যে আমাকে কি রিলেটেড কোশ্চেন করবে, আমার এইটুক জানতে হবে যে আমি কি বলতে হবে। হ্যাঁ, আর এমন না কিন্তু যে আমি আগে বলছি স্পিকিং ইজ নট অ্যাবাউট যে আপনি মানে অনেস্টি দেখাবেন, অনেস্টির পরীক্ষা না কিন্তু এটা, আপনি সত্য কি মিথ্যাবাদী বা সত্যবাদী এটার কিন্তু পরীক্ষা নিবে না, নিবে যে আপনি কথা বলতে পারতেছেন কিনা।
ক্যান ইউ কমিউনিকেট উইথ দেম, বা কেন আপনি যে ওই দেশে যাবেন কমিউনিকেট করতে পারবেন কিনা। সো ধরুন আপনি স্ট্যাট নিয়ে আপনি এখন কিছু বলতে পারতেছেন না, আপনি কি করলেন চ্যাট জিপিটিতে বা আর মনে করেন আপনি চ্যাট জিপিটিতে বললেন যে কি বলতে হবে, অ্যাটলিস্ট ইনফরমেশনটা নিলেন যে হ্যাঁ এটা এটা বলতে হবে। যেমন চ্যাট কি বলে, যদি আপনাকে ওয়ার্কিং বা স্টাডিং জিজ্ঞেস করতো যে আর ইউ ওয়ার্কিং স্টাডিং, আপনি চ্যাট জিপিটি থেকে বা গুগল থেকে নিলেন যে কি বলতে হবে এটার জন্য, কিন্তু আমি বলি না ওইটা হুবহু মুখস্থ করবেন। আপনি তো নিলেন যে আই এম কারেন্টলি ফোকাসিং অন মাই স্টাডিজ ইন স্ট্যাটিস্টিক্স, or I am currently studying in Dhaka University by in statistics. It's quite a demanding subject, so I spend a lot of time practicing and analyzing data. এভাবে বলে দিলেন, বুঝতে পারছি। তো এই জিনিসটা কিন্তু আমি যখন পড়ছি, আমি কিন্তু টেক্সটাইল নিয়ে যখন আমাকে জিজ্ঞেস করছে ধরেন পুরো শুরুর দিকে, আমি যখন দেখছি এই কোয়েশ্চেনটা আসছে, আমি তো পড়ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে। সো জি যখন আমি কোয়েশ্চেনটা দেখলাম যে লেখা যে হোয়াট ডিড ইউ ফাইন্ড ইন্টারেস্টিং ইন ইউর মানে ইন ইট, তা আমি মনে মনে চিন্তা করলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আবার ইন্টারেস্টিং পার্টও আছে, এটা তো জানতাম না। মানে আমি লিটারালি মানে কি বলবো এখানে, যে আমার তো কোনো কিছুই ভালো লাগে না, আমি কি বলবো এখানে। পরে আমি জাস্ট মানে কি বলার জন্য কি বলতে হবে, হাউ মানে কিভাবে আনসার করতে হবে, দুটা লাইন আমি বের করলাম। ধরেন আমি চ্যাট জিপিটি বা গুগল আমি বের করলাম যে আমার সাবজেক্ট রিলেটেড যে টেক্সটাইলিং কিভাবে বলা যায়, এই কোশ্চেন আসলে কি বলবো যে আমি টেক্সটাইলিং ব্যাকগ্রাউন্ডে। পুরো বলছে যে হ্যাঁ আই ওয়াজ ফ্যাসিনেটেড অ্যাবাউট ফ্যাশন ডিজাইনিং অর দ্য ট্রেন্ডি থিংস, সো দ্যাটস ওয়াই আই চুজ ইট। অথবা বাংলাদেশের মার্কেট, টেক্সটাইলের মার্কেটটা খুবই বেশি, যে বাংলাদেশ পোশাক শিল্পী অনেক মানে এনরিচড, দ্যাটস ওয়াই আই চুজ ইট। মানে এরকম অনেকগুলো দিচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি যেটাকে দেখেন, কথাগুলো কিন্তু মিথ্যা না, কথা কিন্তু সলিড কথা, তাই না? জি ভাই। দ্যাট মিন্স আমার মাথায় এই রিলেটেড ইনফরমেশনের গ্যাপ আছে, এই জন্য আমি কথাটা মেক করতে পারিনি। সো আমি যখন ওই লাইনটা দেখলাম চ্যাট জিপিটি থেকে, দ্যাট মিন্স আমার মাথায় নতুন একটা ইনফরমেশন অ্যাড হলো যে আচ্ছা টেক্সটাইলের মধ্যে ইন্টারেস্টিং পার্ট এটা আছে, ফ্যাশন ডিজাইনিং যার পছন্দ সে হয়তো টেক্সটাইল ভর্তি হয়েছে। জি ভাই। ঠিক আছে। সো এইভাবে আপনার জাস্ট মানে আইডিয়া গেস করার জন্য আগে আইডিয়া দেখতে তো হবে, আগে তো ওই রিলেটেড কথা তো শুনতে হবে বা দেখতে হবে যে হ্যাঁ এটাকে এইভাবে আনসার দেওয়া যায়, তার মানে আমিও এইভাবে দিতে পারবো কিন্তু আমার মতো করে। আর সব সময় যে পজিটিভ, আরেকটা জিনিস বলে রাখি, সব সময় যে আপনাকে পজিটিভ আনসার দিতে হবে ব্যাপারটা কিন্তু ওরকমও না। ঠিক আছে, আপনি নেগেটিভ যদি হয়, ও কিন্তু আপনার কথা সত্য না মিথ্যা, কথার মধ্যে আপনি কি পজিটিভ না নেগেটিভ কিচ্ছু দেখতে বসে না এখানে। ও বসছে আপনার মুখ দিয়ে যে ইংলিশটা বের হয়েছে, আপনি কি ঠিক মতো কনফিডেন্সের সাথে হাসি মুখে ফ্লুয়েন্সি সহ কমিউনিকেশনের মতো করে জাস্ট ইংলিশ বলতে পারতেছেন কিনা, ও কিন্তু এটা দেখবে। জি ও ভাই। কিন্তু জাস্ট ও দেখবেন আপনার যখন পরীক্ষার কখনো ভিডিও দেখছেন কিনা জানি না, যখন স্পিকিং পরীক্ষা হয় এক্সামিনার কিন্তু আপনার দিকে তাকায় একবার কি যেন একটা লিখতে থাকে। জি ভাইয়া দেখছি। সো কি লিখে জানেন, আপনার কোন জায়গায় গ্রামাটিক্যাল ভুল হয়েছে, কোন জায়গায় আপনি কোহেশন ভুল করে গেছেন, কোন জায়গায় আপনি মনে করেন যে মানে কি ভুল করতেছেন, এগুলো জাস্ট দপ 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 লিখতে থাকে। ঠিক আছে, ও কিন্তু একবারও দেখে না যে আপনি যে বলছেন যে মানে আই এম এ মার্ডারার, আই হ্যাভ কিল 2 পিপল, এই কথা যে বলছেন ও কিন্তু এটাতে ফোকাসও করবো না, যারে ও তো খুনি, ও দুজনে মারছে। ও দেখবো যে এই লাইনটা তো বলছেন আপনি গ্রামাটিক্যালি ঠিকভাবে বলছেন কিনা। জি সো ভাই। এই এই মানে জিনিসটা মাথায় নিয়ে নেন যে কখনোই স্পিকিং সব মানে বারবার বলতেছে অনেস্টির কোনো এক্সাম না, এইখানে পজিটিভ বা নেগেটিভিটির কোনো এক্সাম না, এটা এক্সাম ইংলিশের, ইংলিশে কথা বলতে পারতেছেন কিনা। সো আপনি খুবই কমপ্লেক্স করে, আরেকটা ভুল যেটা করে মানুষজন শুরুতে অ্যাডভান্স ভাবে বলার চেষ্টা করে যেটা মুখস্থ করে, দরকার নাই, আপনি যত ইজিলি বলবেন কিন্তু পারফেক্টলি বলবেন। ভাই বুঝতে যেমন হচ্ছে আপনি আমাকে 2টা কোশ্চেন আস্ক করছেন, এই 2টা কোশ্চেন যদি আমি লিখতে যাইতাম ভাইয়া, ইংলিশ হইতেছে আমি ভালোই ব্রিফ করতে পারতাম মানে লিখতে পারবেন। গেলে, কিন্তু জিনিসটা হইতেছে মানে মুখে আসতেছে না বলার টাইমে। এইটা হচ্ছে প্র্যাকটিসের অভাব, এই জিনিসটা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি কি বললাম, আমি কত উল্টাপাল্টা ইংলিশে যে সেন্টেন্সের গ্রামাটিক্যাল ঠিক নাই, কিছুই ঠিক নাই। আমি কি করতাম, ধরেন আপনি ধরেন আহ, আমাকে আমি যখন জিজ্ঞেস করছি আপনি আমাকে হয়তো এক্সপ্লেন করতে পারেন না, কিন্তু আপনি যদি চ্যাট জিপিটি ওপেন করেন ওইখানে তো আপনাকে জাজ করার কেউ নাই, তাই না? জি তো আপনি যখন চ্যাট জিপিটি বের করছেন, মাইকটা অন করছেন, চ্যাট জিপিটি মাইক অন করে আপনি চ্যাট জিপিটি মানে ভুল ভাল ইংলিশ যাই হোক আপনার ভিতর থেকে যা বেরোচ্ছে তাই বললেন, বইলা বললেন কি, জাজ মাই আনসার, অলসো গিভ মি এ ব্যান্ড 7 to 8 আনসার অথবা ইম্প্রোভাইজ আনসার। আপনারটাই ইম্প্রোভাইজ করে দিবে। তখন আপনি যে ইনফরমেশন দিলেন যে হ্যাঁ এটার ডিমান্ড বেশি, এটার এই বেশি, প্রত্যেকটা অর্গানাইজেশন এটা আসে, এই যে আপনি কিছু কিছু কথা বললেন না,
ও এই পয়েন্টটাকেই ফোকাস করে আপনাকে একটু গুছায় দিবে যেটা আপনি বলতে পারবেন। এবং চ্যাট জিপিটি যদি খুব কঠিন করে বলে, আপনি জাস্ট একটা কথা লিখবেন যে ফুললি হিউম্যানাইজড, মানে হিউম্যানাইজ করে দেওয়ার জন্য আপনার আনসারটা। হিউম্যানাইজ মানে সে একটু সহজ ভাষায় বলে দিবে। জি সো আমরা কি বুঝতে পারছি এবার কিভাবে প্র্যাকটিস করতে হবে? জি ভাইয়া, বুঝতে পারছি। সো আমি আজকে আর আপনাদেরকে তাহলে স্পিকিং পার্ট 1 নিলাম না, বাট রিমেম্বার নেক্সট ক্লাসে আপনাদের ওই হোমওয়ার্ক দেখার পরে, ওটা নিয়ে ডিসকাশন করার পরে, আমরা যদি নতুন টপিক করি ওটা করার পরে মানে লাস্টে আমি স্পিকিং এর মক, মানে পার্ট 1 এর মক নিব। আপনাদেরকে সুবিধার্থে বলে দেই কি কি টপিক আপনারা দেখে আসবেন। সর্বপ্রথম মানে ওয়ার্ক আর স্টাডি, এই রিলেটেড টপিক, বুঝতে পারছি? জি ভাইয়া। ওয়ার্ক আর স্টাডির মধ্যে কি কি কোশ্চেন থাকতে পারে, যে আপনি কি পড়ালেখা করতেছেন নাকি স্টাডি করতেছেন, আপনি কেন এই সাবজেক্ট চুজ করছেন, আপনি এই সাবজেক্টে ইন্টারেস্টিং কি পাইছেন, বা আপনার ফিউচার প্ল্যান কি, বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তারপরে টপিক হইতে পারে ডেইলি রুটিন নিয়ে, যে আপনার ডেইলি রুটিন কি, ঠিক আছে, বা আপনি বিজি ডেজ প্রেফার করেন নাকি রিল্যাক্স ডেজ প্রেফার করেন, বা বা আপনার হোয়াট পার্ট অফ ইউর ডে ডু ইউ এনজয় দ্য মোস্ট, আপনি দিনের কোন পার্টটা এনজয় করেন, ঠিক আছে? জি ভাইয়া। তারপর ফ্রেন্ডস নিয়ে একটা টপিক হইতে পারে, যে আপনারা ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, আপনার কি অনেক ফ্রেন্ডস আছে? সো হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু উইথ, আচ্ছা আমি একটা কাজ করবো না, আপনাদেরকে এই টপিকগুলা, আমি শুধু টপিকের নামগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনার ওই টপিক রিলেটেড যত কোশ্চেন আছে চ্যাট জিপিটি কে বললেই দিয়ে দিবে। চ্যাট জিপিটি ইউজ করেন তো আপনারা নাকি? জি ভাইয়া। তো চ্যাট জিপিটি কে ইউজ করবেন যে এই টপিকের জন্য আমাকে স্পিকিং পার্ট 1 এর কোশ্চেন দাও, এবং হিউম্যানাইজ ইজি ওয়েতে, ইজি অ্যাপ্রোচে কিভাবে অ্যান্সার করা যায় ওইভাবে পার্টটা দাও, তাহলে আপনারা বুঝতে পারবেন কি বলতে হবে। দেন আপনি আসেন ওইটা ই করে আপনার যখন কথা বলবেন, আমি আরো ব্যাপারটাকে আরো ইম্প্রোভাইজ করে দিয়ে বা যতটুকু স্ট্রাকচার করা যায়, ঠিক আছে? ভাইয়া, এটাই সুবিধা হয়, এটাই বলতে চাইছিলাম যে টপিক গুলা দিলে হইতেছে তাহলে ইজিলি হইতেছে ই করা যায়। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে টোটাল 8টা টপিক দিয়ে দিব, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, আগে 5টা টপিক দিই, আগে 5টা টপিক করে আসেন। আচ্ছা ভাইয়া। আগে 5টা টপিক দিয়ে আপনাদেরকে 5টা টপিক দিব, এই 5টা টপিক টোটালি ভালোভাবে প্র্যাকটিস করে আসবেন, দেন ওটার উপরে মক নিব। তারপরে হচ্ছে আপনারা জাস্ট কেন, আচ্ছা বলেন তো এবার আমি আপনার থেকে একটু শুনি, যে আমি কেন টপিক দিয়ে চ্যাটজিপিটি দেখতে বলছি, আপনার টার্গেট কি, মেইন টার্গেটটা কি? চ্যাট জিপিটি হইতেছে টপিক দিলে সে হইতেছে ওই হিসেবে হইতেছে কোশ্চেন গুলো হইতেছে সাজায় বলবে। দেন হুম, ওই কোশ্চেন গুলো হইতেছে মানে ও কিভাবে অ্যান্সার করতেছে আর আমি কিভাবে অ্যান্সার করতেছি সেটা জাজ করতে পারবো। রাইট। এবং আপনি কিভাবে, মানে জাজমেন্টটা এইভাবে রাখবেন যে কিভাবে বলতে হয়, আমি এটা দেখার জন্য চ্যাট জিপিটি বলতেছি, জি যে ভাইয়া। কিভাবে কথা বলতে হবে। আপনি এই কাজটা করবেন, আপনি কিন্তু মাইক অন করে টাইপিং করবেন না ওর সাথে, ভুল হোক আর যাই হোক, জি ভাইয়া। আপনি চেষ্টা করবেন মাইক অন করে কথা বলার। ও যাই বলবে, ও ফার্স্টে যদি বলে যে আগে আপনার আনসার দেন আমি বলতেছি, হ্যাঁ আপনি নিজের মতো আনসার দিবেন। অথবা এমনও করতে পারেন যে আপনি চ্যাট জিপিটি থেকে একটা আনসার নিলেন, গুড দেখে একটা আনসার নিলেন, নিয়ে যেটা আপনার সুইটেবল মনে হচ্ছে যে না এইভাবে বলাটা খুবই বলা যায়, তো এই আনসারটা নিবেন, নিয়ে আপনি আবার ওইটা চ্যাট জিপিটি কে বললেন। জি ভাইয়া, বুঝতে পারছি। সো এই কাজটাই করেন, আপনার জাস্ট মডিউলটা দেখার জন্য, কিভাবে কি ওয়েতে আনসার করে এটা দেখার জন্য চ্যাট জিপিটিতে পার্ট নিয়ে নিয়ে কোশ্চেন করবেন, যে এই পার্ট রিলেটেড আমাকে স্পিকিং পার্ট 1 এর কোশ্চেন নিয়ে একটা টেস্ট নাও, বা টেস্ট সহ আনসার সহ আমাকে কিছু দাও, ঠিক আছে? জি ভাইয়া। সো এই হচ্ছে আপনাদের আজকের মতো ক্লাস তাহলে। তো নেক্সটে কি কি হোমওয়ার্ক এবং কি কি করব বলেন তো? স্পিকিং এর হইতেছে যে টপিক গুলো দিবেন ওইগুলার মক নিবেন। আর হইতেছে 15 থেকে 19 লিস্ট অফ হিডিং, আর হইতেছে মাল্টিপল চয়েস এর হইতেছে প্র্যাকটিস। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো, ভালো মতো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? So, যে আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। প্র্যাকটিস করার টাইমে যেগুলো সমস্যা হবে হুম। ওইগুলো হচ্ছে এই বললে তো হচ্ছে আপনি সলভ করে দিবেন সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু হয়তো বা দেখা গেল যে আমি হয়তো ফোনের কাছে নাই 15-20 মিনিট বা আধা ঘন্টা, এরকম হইতে পারে, বাট যেই থাকে, আমি থাকি বা আপনার ওই আরেক ভাইয়া থাকুক, যেই আমরা অ্যাভেলেবল থাকি আপনাকে ওটা ব্রিফলি ডিসকাস করে দিব। ওকে ভাই। ঠিক আছে।